আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাসের প্রশিক্ষার্থী। আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, ভয়েসটা ক্লিয়ার কিনা, একটা কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনারা একটু কমেন্ট করুন। আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, একটু কমেন্ট করলে ভালো হয়। কে কোথা থেকে দেখছেন, সাউন্ড ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করলে ভালো হয়। মহিমা খানম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহানা আক্তার, মহিমা খানম, মিম, নিশাত, নিশু, আসসালামু আলাইকুম স্যার। 26 জন জয়েন করেছি, আর একটু বেশি জয়েন করলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, দেখছি এবং স্পষ্ট শুনতে পাচ্ছি। মাহমুদ আক্তার, মুন্নি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? ঢাকা থেকে দেখছেন হচ্ছে মুন্নি। তানজিমা, অবন্তী, ফরিদপুর থেকে দেখছেন হচ্ছে ফারজানা জামান, ইভা, তানিয়া ফ্রুস, সাথী দেখছেন, আসসালামু আলাইকুম আসসালাম। মেহেনিগার, নওগাঁ থেকে দেখছেন। তারপর হচ্ছে চড়ুই পাখি দেখছেন, আরব স্যার। তারপর দেখছেন নুরুজ্জামান নূর, রাব্বানি অলোক, আবদুল্লাহ, আসাদুজ্জামান সবুজ, শাপলা সরকার, কুমিল্লা থেকে হচ্ছে জামাল উদ্দিন। স্যার, কালো কোট প্যান্ট পরতে পারবো কি? হ্যাঁ, কালো কোট প্যান্টই তো পরবেন। কোট প্যান্ট যেগুলো আছে কালো পরবেন, কোনো অসুবিধা নেই। ময়মনসিংহ জামালপুর থেকে হচ্ছে জরিনা খানম, বাগেরহাট থেকে, জামালপুর থেকে, দিনাজপুর থেকে। আচ্ছা, 5 তারিখে যাদের ভাইবা তাদেরকে হচ্ছে 2 তারিখ বা 3 তারিখ আমরা মক ভাইবা নেব আমি। হ্যাঁ, তো কার মক ভাইবা কবে সেটা নিব, যেহেতু আমাদের সংখ্যায় বেশি। ধরেন যাদের 5 তারিখের আসল ভাইবা তাদের আগে মক ভাইবা নিয়ে নিব, যাদের 6 তারিখ তাদের নিব, এরকমভাবে ঘোষণা করা হবে যে যাদের 7 তারিখের মক ভাইবা তারা আজকে মক ভাইবা দিন, বা এরকম একটা ঘোষণা দিব। ওই অনুযায়ী আপনারা এবং টাইম দিব, ওই অনুযায়ী আপনারা আমাকে নক করবেন। নক করলে আমি ব্যাক করব। আর আপনারা হচ্ছেন একেবারেই মানে ভাইবা দেওয়ার জন্য যেরকম পোশাক পরা দরকার, যেরকম প্রস্তুতি দেওয়া দরকার, একদম সেম ভাইবাটা নেব। হ্যাঁ, সাদা ছাড়া অন্য শার্ট পরা যাবে কিনা? সাদা ছাড়া কি অফ হোয়াইট পরতে পারেন, নেভি ব্লু পরতে পারেন, তারপর হচ্ছে, তবে নেভি ব্লু টু এগুলো না পরে সাদা পরাই ভালো। সাদার মধ্যে এরকম স্ট্রাইপ পরতে পারেন। তারপরে হচ্ছে একেবারে সাদাও পরতে পারেন, অফ হোয়াইট যেটা এটা পরতে পারেন। কুমিল্লা থেকে উম্মে হাবিবা। ওকে, আমরা তাহলে শুরু করছি। আমরা চলে যাচ্ছি হচ্ছে বানান শুদ্ধিকরণ 1 পড়ছি, কিন্তু গতকালের যে ক্লাসটি সেখানে কিন্তু আমাদের কিছু জিনিস শেষ হয় নাই, মানে সত্যবিধানটা শেষ হয় না। সত্যবিধানটা আমরা একটু দেখি। সত্যবিধান মানে হচ্ছে দন্তস্ব ভার্সেস হচ্ছে মূর্ধন্য স, অর্থাৎ তৎসম শব্দের কোন জায়গায় দন্তস্ব হবে আর কোন জায়গায় মূর্ধন্য স হবে, এই যে বিধান, এই যে বিধি, তাকে আমরা কি বলছি? বিধি। এই যে বিধি, এই যে নিয়ম, তাকে আমরা বলছি সত্যবিধি। তো সত্যবিধি বোঝার আগে আমাদের কিছু জিনিস একটু জানতে হবে। যেমন ধরেন আমি যখন লিখলাম মর সাথে একটা কি আছে, মর সাথে আমি এরকম যখন দিলাম তখন হচ্ছে মর সাথে কি আছে, ম প্লাস, এটাকে আমরা ভাঙলে ম প্লাস আ। মর সাথে যদি আমরা ওকার দিই তাহলে এটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? ম প্লাস ও। মর সাথে যেখানে কি মুদ এটা দিচ্ছে, এর মানে ভাঙলে এটা কি বলে হচ্ছে মর সাথে ও। আচ্ছা, এটা তো আমরা বুঝতে পারছি। এখন মনে করেন যে মর সাথে আকার ক রসিকার কিছুই দিই নেই, তাহলে আকার ক রসিকার কিছুই দিই নেই, এর মানে হচ্ছে আমি যখন উচ্চারণ করছি ম, সবাই বললেন ম, তাহলে এই মর সাথে আসলে একটা অ আছে, কি আছে? অটা আছে।
তাহলে আমি এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমার প্রথমেই কী পাবে ম হস প্লাস অ। তাহলে ম সমান আমরা কি লিখতে পারি ম হস প্লাস অ, মর জায়গায় যে কোনো ব্যঞ্জন বর্ণ থাকতে পারে। তাহলে ক যদি থাকে তাহলে কি ক হস প্লাস অ, এইরকম। ঠিক আছে, এখন এই যে আমরা ধরেন আপনাকে যদি আমি বলি যে এই বির রসইটা বর আগে আছে না পরে আছে এটা বলেন তো। এই বিটা রসইর আগে আছে না পরে আছে এটা বলেন। হ্যাঁ, এই বিটা রসই, এই যে বির যে এটা রসইটা আমার বর্ণটির আগে আছে না পরে আছে। বে যখন লিখলাম এটা আসলে কোথায় আছে, আগে আছে না পরে আছে, পরে আছে। আপনারা যখন লেখেন বি, ধরেন আপনি যখন লিখতেছেন বি, এই দেখেন বি আই, তাহলে রসইটা কোথায় লিখছেন, পরে লিখছেন। কিংবা আপনি যখন লিখছেন যে বাবু খাইছো, তখন আগে কি লেখেন এই যে বা, এই যে পরে বাবু, এই যে, তো বাংলায় যখন লিখছেন তো কি বাবু। তার মানে আকার ওকার রসইকার দীর্ঘকার আগে থাকুক পরে থাকুক নিচে থাকুক যে পাশেই থাকুক না কেন, দুই পাশেই থাকুক না কেন, সবসময় কি আছে পরে আছে, সবসময় কি আছে পরে আছে। এই জিনিসটাই বেসিকটা একটু জানতে হবে। তাহলে আমার হচ্ছে বি, তাহলে হচ্ছে ব প্লাস এ। আমি বললাম বে, তার মানে হচ্ছে কি ব প্লাস এ, অর্থাৎ আমার এই ব্যঞ্জনটা আগে থাকুক পরে থাকুক যেখানে থাকুক, মানে ব্যঞ্জন বলছি কেন আকার ওকার রসইকার আগে থাকুক পরে থাকুক নিচে থাকুক দুই পাশে থাকুক যেখানে ইচ্ছা সেখানে থাকুক, সব সময় ব্যঞ্জনের সাথে যে আকার ওকার রসইকার থাকে অর্থাৎ কার চিহ্ন যেগুলো থাকে, কার চিহ্ন অলওয়েজ পরে আছে, অলওয়েজ পরে আছে। সবসময় ব্যঞ্জনের সাথে কিছু না কিছু থাকে, হয় আকার থাকে অথবা রস্বইকার থাকে অথবা দীর্ঘ থাকে অথবা ওকার থাকে, কিছু না কোনো কার্ড থাকে। আর যখন কোনো কার্ড থাকবে না, তখন হচ্ছে অ আছে, তখন কি আছে, তখন এই যে অটা আছে, অর্থাৎ আকার ওকার রস্বইকার দীর্ঘইকার কিছুই নেই। এখন এমন যদি চান যে কোনো একটা ব্যঞ্জনের সাথে আকার ওকার রস্বইকার কিছু নেই, ইভেন অ নাই, এটা যদি আপনি বোঝাইতে চান তাহলে আপনি নিচে কি চিহ্ন দেবেন, হস্ত চিহ্ন দেবেন। এই যে হস্ত চিহ্ন দিয়েছি, এইটার মধ্যে আকার ওকার রস্বইকার কিছু নেই, ইভেন অটাও নেই। এবং এই হস্ত চিহ্ন যখন দিবেন তখন এটার উচ্চারণ কিন্তু আপনি আর করতে পারবেন না, কারণ আপনি কিন্তু এটা কি বলতে পারবেন না ম, যখনই ম বলছেন কিন্তু অ চলে আসছে, তখন এটা সিঙ্গেল উচ্চারণ করা যায় না, তখন হয়তো কিছু একটা দিতে হবে। যদি বলি মম তাহলে এটার উচ্চারণ হবে। কোনো একটা ব্যঞ্জনের নিচে যখন হস্ত চিহ্ন দেওয়া হয় তখন তার সাথে আকার ওকার রস্বইকার কিছুই থাকে না, ইভেন অ থাকে না, এবং তার উচ্চারণ করা যায় না, সাথে আরেকটা বর্ণের সহযোগিতা লাগে। তো এগুলো কেন পড়াচ্ছি, কারণ এই জায়গাটা একটু বোঝার জায়গা আছে। তাহলে আকার ওকার রস্বইকার দীর্ঘইকার এগুলো সবসময় পরে বসে, আর হচ্ছে ব্যঞ্জনের সাথে সবসময় একটা স্বর থাকে, আর যদি স্বর না দেখা যায় তাহলে সেটা কি থাকে, একটা অ আছে। এইভাবে বলবেন যে কোনো মানুষ সিঙ্গেল না, ব্যঞ্জন বর্ণ সিঙ্গেল না। ধরেন আপনাকে সিঙ্গেল মনে হচ্ছে দেখে, আমি আমার স্টুডেন্টদের বলি যে তুমি কি সিঙ্গেল, হ্যাঁ স্যার সিঙ্গেল, আসলে কিন্তু সিঙ্গেল না। কেন সিঙ্গেল না বলুন তো, কারণ সে হচ্ছে সত্যি হয়তো কারোর সাথে রিলেশনে নাই, কিন্তু তার মনের ভেতরে কেউ না কেউ বসে আছে, কারোর সাথে হয়তো চ্যাটিং হচ্ছে, কথা হচ্ছে, সে দূরে আছে অনেক, মনের ভিতরে হয়তো সে কোনো একটা মডেলকে পছন্দ করে, হয়তো সে কোনো একটা নায়িকাকে পছন্দ করে, অথবা কোনো একটা কাউকে না কাউকে সে পছন্দ করে, মনের ভিতরে কাউকে না কাউকে স্থান দিয়েছে, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। ঠিক ব্যঞ্জন বর্ণ সবসময় তার হৃদয়ে কাউকে না কাউকে স্থান দেয়। এই ব্যঞ্জন বর্ণ এখন কাকে স্থান দিয়েছে, আকে স্থান দিয়েছে, এখন কাকে স্থান দিয়েছে, ওকে স্থান দিয়েছে, এখন কাকে স্থান দিয়েছে, ওকে স্থান দিয়েছে, তাই না? কিন্তু আমি যখন লিখলাম ম, তখন ব্যঞ্জন বর্ণ তারপরে কিন্তু একজনকে স্থান দিয়েছে, দেখে মনে হচ্ছে এই ব্যঞ্জনটা হচ্ছে সিঙ্গেল, আসলে কিন্তু সে সিঙ্গেল না, কারণ সে যাকে ধারণ করেছে, সে বুকে ধারণ করেছে গোপনে, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, সে কি ম, তাহলে আমি একটা মেয়েকে দাঁড় করালাম, সে বললো যে সে হচ্ছে সিঙ্গেল। আমি বললাম না তুমি হচ্ছে সিঙ্গেল না, তুমি হচ্ছে তোমার মনের ভিতরে কেউ না কেউ আছে। সে মেয়েটা খুব মাইন্ড করলো। পরের দিন ক্লাসে সে একদম এরকম স্ট্রেট হয়ে, এরকম সোজা হয়ে পেঙ্গুইনের মতো হেঁটে আসছে। আমি বললাম কী হয়েছে তোমার? তখন দেখি সে গলার মধ্যে একটা সাইনবোর্ড ঝুলিয়েছে,
সেই সাইনবোর্ডে লেখা আমি সজ্ঞানী অজ্ঞানে মজ্ঞানে টজ্ঞানে শপথ করছি যে আমার ভিতরেও কেউ নাই, আমার বাইরেও কেউ নাই। আমি বললাম আরে এই মেয়েটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে। তাহলে তখন আমরা বিশ্বাস করলাম যে ওই মেয়েটা সত্যি সত্যি সিঙ্গেল। তাহলে একটা মানুষ সিঙ্গেল সে প্রমাণ করার জন্য সে যতক্ষণ পর্যন্ত গলাতে একটা সাইনবোর্ড না ঝোলাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বিশ্বাস করছি না যে তুমি সিঙ্গেল। কারণ সে হয়তো রিলেশনে আছে অথবা সে মনে মনে কাউকে পছন্দ করে। ঠিক তেমনি ব্যঞ্জনবর্ণ এই যে এটাকে সিঙ্গেল মনে হচ্ছে, এই ককে সিঙ্গেল মনে হচ্ছে, আসলে কিন্তু সে সিঙ্গেল না, কারণ তার ভিতর কিন্তু এই যে ক অ আছে। যখন একটা আমরা সাইনবোর্ড দিয়ে দেব, সাইনবোর্ড হচ্ছে হস, তার মানে এই ব্যঞ্জনটা এইবার হচ্ছে সিঙ্গেল। মানুষ সিঙ্গেল এটা প্রমাণ করার জন্য দিতে হয় একটা সাইনবোর্ড, ঠিক তেমনি ব্যঞ্জনবর্ণ সিঙ্গেল এটা প্রমাণ করার জন্য একটা কি দিতে হয়, একটা সাইনবোর্ড দিতে হয়। এবং সেই সাইনবোর্ডটাকে আমরা বলছি হস চিহ্ন, নট হসন্ত। চিহ্নটার নাম হচ্ছে কি হস চিহ্ন। আর কোনো হস যদি অন্তে বসে বা শেষে বসে তাকে আমরা হসন্ত বলতে পারবো। অর্থাৎ প্রত্যেকটা হসন্তই হস, কিন্তু সব হস হসন্ত নয়, এবং চিহ্নটার নাম হচ্ছে হস চিহ্ন, নট হসন্ত। ঠিক আছে? তাহলে যখনই তার মানে হসের একটাই কাজ, হস চিহ্নের একটাই কাজ, কোনো একটা ব্যঞ্জনের সাথে আকার ওকার রসিকার কিছুই নেই, ইভেন অ নেই, অর্থাৎ একদম পিওর সিঙ্গেল। এটা বোঝানোর জন্য এইখানে একটা আমরা সাইনবোর্ড দিচ্ছি। তাহলে হস চিহ্ন একটা সাইনবোর্ড, তার কাজ হচ্ছে যে ব্যঞ্জনের সাথে আকার ওকার রসিকার কিছু নেই, ইভেন অ নেই, এইটা বোঝানোর জন্য আমরা হস চিহ্ন দিচ্ছি। ঠিক আছে? আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এইটা যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমরা এখন সত্যবিধানের একটা নিয়মে আমরা চলে যাব, সত্যবিধানের নিয়মে চলে যাব। হ্যাঁ, লাকি বড়াল বলছে আমি সিঙ্গেল, বিশ্বাস করেন জীবন আপনি সিঙ্গেল না। হ্যাঁ, আপনি সাইনবোর্ড পড়েন একটা গলার মধ্যে যে আমি লাকি বড়াল শপথ করছি যে আমার ভিতরে কেউ নাই বাইরেও কেউ নাই, তখন হয়তো আমরা বিশ্বাস করতে পারলেও পারি কোনো মানুষ সিঙ্গেল না। হ্যাঁ, ওকে। তাহলে এই পাশে হচ্ছে দন্তস্ব, এই পাশে হচ্ছে মূর্ধন্যস্ব। তাহলে আমরা এখানে একটা লিখি অ এবং আয়ের পরে, অ এবং আয়ের পরে অ এবং আয়ের পরে দন্তস্ব, অন্য স্বরের পরে পরে মূর্ধন্যস্ব। অর্থাৎ অন্য স্বর বলতে বোঝাচ্ছি অ এবং আ এই দুইটা বাদ দিয়ে বাকি যা আছে। ফারজানা জামান ইভা বলছেন উনি নাকি সিঙ্গেল। কেউ সিঙ্গেল না রে ভাই, এগুলি বই লাভ নাই। হ্যাঁ, মানুষ সিঙ্গেল এটা কিভাবে আর বুঝবেন? সে মনে মনে কাউকে না কাউকে স্থান দিয়ে রাখছে, এটাই ট্রু। ঠিক আছে? মানুষ যদি সিঙ্গেল একটা মানে যদি সে গলার মধ্যে একটা সাইনবোর্ড ঝোলায় যে আমি সিঙ্গেল, তাহলে আমরা বিশ্বাস করবো, আদারওয়াইজ বিশ্বাস করবো না। ওকে, এখন ধরেন আমি এখানে লিখেছি সম, কি লিখেছি সম, কিন্তু সমর আগে যখনই আমি সু দিচ্ছি, সুপসর্গ, তাহলে সুষম বানান এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এরকম হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমি যখন লিখলাম সু সু, তাহলে এখানে একটা কি আছে, ও আছে। তাই আমি বলছি অ এবং আয়ের পরে দন্তস্ব দিতে হবে, এবং অন্য স্বর থাকলে মূর্ধন্যস্ব দিতে হবে। এই জন্য দেখেন সুষম বানানটা কিন্তু এইরকম হয়ে গেছে। এই দেখেন এই দন্তস্বটা এখানে এসে কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। কিসের জন্য চেঞ্জ হয়ে গেছে? ও এর জন্য, সু, তাহলে এখানে একটা ও আছে। আবার আমি সম লিখলাম, ঠিক আছে, কিন্তু আমি যখন সম থেকে যখন আমি লিখলাম ধরুন বি লিখলাম, বি সম, তাহলে বি সম বানান এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এরকম হচ্ছে না। কারণ আমি যখন বলছি বি, তার মানে এখানে একটা ই আছে, তাহলে ইর পরে এই যে স আসছে, তাহলে সেটা কি গেল, মূর্ধন্য স হয়ে গেল। তাহলে সম যদি বলছি তখন কিন্তু দর্শক, কিন্তু ধরেন আমি বললাম অসম, আমি বললাম সম, এখন আবার এখানে দিলাম অসম। দেখেন অসম বানানের মধ্যে কিন্তু আবার দন্তস্ব রয়ে গেছে। কেন দন্তস্ব রয়ে গেছে? কারণ অ এর পরে দন্তস্ব, অ এর পরে দন্তস্ব। ব্যাপারটিকে আমরা বুঝতে পেরেছি। ধরেন আমি লিখলাম পরস্পর, কি লিখলাম, পরস্পর।
পর রসাতে ও আছে, তাহলে অস পরে কি বসে? এই যে দন্তস্ব বসে। কিন্তু আমি যদি বলি আবিষ্কার, কি লিখি? আবিষ্কার। যখন আমি লিখলাম আবিষ্কার, তখন দেখুন আবি, এখানে কি আছে? ই, তাহলে ই এর পরে কি? মূর্ধন্য বসবে। যখন আমি বললাম তিরস্কার, কি লিখলাম? তিরস্কার, তখন দেখেন তিরস্কার বানান আপনাদের কিন্তু এই যে পরস্পর, তিরস্কার, এই বানানগুলো কিন্তু জিজ্ঞেস করবে, ঠিক আছে? ফারজানা জামান ইভা বলছেন স্যার আরেকবার বলেন। কি বলবো আরেকবার? ফারজানা জামান ইভা। আচ্ছা, যখন বললাম পরস্কর, যে পর, এখানে যে অটা আছে, এই অর জন্য কিন্তু এখানে দন্তস্ব হয়েছে। আর আমি যখন বলছি আবি, রি আছে, তাহলে ইয়ের পরে কি বসবে? দন্তস্ব, মূর্ধন্যস্ব। আমরা কি বলছি? অ এবং আয়ের পরে এই যে আমি দন্তস্ব, অ আ বাদ দিয়ে বাকি যে 9টা আছে, সেই 9টার পরে কি বসবে? মূর্ধন্যস্ব বসবে। আমার স্বর হচ্ছে 11টা, এর মধ্যে অ এবং আয়ের পরে দন্তস্ব, এবং অ বাদ দিয়ে বা অন্য যে স্বরগুলো আছে সেগুলোর পরে বসবে হচ্ছে মূর্ধন্যস্ব। যখন আমি বলছি সম, সম একটা হচ্ছে মূল শব্দ, কিন্তু সমটা যখন সুযুক্ত করছি, সু, তাহলে এই উ এর কারণে মূর্ধন্য হয়ে গেছে। আমি সম লিখলাম, আবার যখন আমি বি সম, এরকম হওয়ার কথা ছিল কিন্তু এরকম হয় নাই, কারণ বি রি আছে, তাহলে এর পরে কী হবে? মূর্ধন্য হবে। কিন্তু আমি যখন লিখছি সমর পরে অসম দিচ্ছি, তখন কিন্তু দন্তস্ব হয়ে গেছে। কেন? কারণ অ এর পরে দন্তস্ব হয়, তখন কিন্তু আর চেঞ্জ হয় নাই। ব্যাপারটা বুঝতে পেরেছেন? যখন আমি বললাম পরস্পর, পর, এই যে অ, তাহলে অ এর পরে কি? এই যে দন্তস্ব। যখন বলছি আভি, ই আছে, মূর্ধন্যস্ব। যখন বললাম তীর, র, এই যে রসাতে কি আছে? ও আছে, র। আকার ওকার না থাকলে কি থাকে? অ থাকে, তাহলে এই যে অয়ের পরে কি বসছে? দন্তস্ব বসছে। কিন্তু আমি যদি এখানে বলি আবিষ্কার, নাকি ধরো আমি এখানে বললাম হচ্ছে যে কোনো একটা কিছু লিখলাম, মনে করেন আমি লিখলাম হচ্ছে ঋষি, কি লিখলাম? ঋষি। তাহলে এই যে আমি ঋষি লিখেছি, দেখেন এই যে রি এর পরে কি বসে? মূর্ধন্য বসে। এটা কিন্তু রসের জন্য হয় না, রি, রি সি, এই যে সি ইটা কিন্তু পরে আছে, এখানে কিন্তু রসির জন্য কিন্তু মূর্ধন্য হয় নাই, এখানে রি এর পরে মূর্ধন্য হয়েছে। কারণ হচ্ছে এই রসিটা কিন্তু মূর্ধন্য হওয়ার পরে, তা পরে থাকলে হবে না, আগে থাকতে হবে, ঠিক আছে? আমি যখন লিখলাম এখানে কৃষক, কি লিখলাম? কৃষক, কৃষক, তাহলে তাহলে এখানে কি আছে? রি, রিয়ার কি, রিয়ার পরে কি হবে? মূর্ধন্য। কিন্তু আমি যদি এখানে লিখি ধরেন নমস্কার, কি লিখলাম? নমস্কার, নমস্কার, নম, এই যে অ আছে, তাহলে অয়ের পরে কি বসবে? দন্তস্ব বসবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? অ আ ভিন্ন বাকি সবগুলোতে বসবে, সবগুলোর পরে কি বসবে? মূর্ধন্যস্ব বসবে, ঠিক আছে? ধরেন আমি লিখলাম ভাস্কর, কি লিখলাম? ভাস্কর, ভাস্কর। তাহলে এই যে ভাস্কর বানানি ভা, কি আছে? আ, তাহলে আয়ের পরে কি? দন্তস্ব, ঠিক আছে? কিন্তু আমি ধরেন মনে করলাম হচ্ছে, ধরেন এখানে লিখলাম হচ্ছে পরিষ্কার, কি লিখলাম? পরিষ্কার, পরিষ্কার, পরি, এই দেখেন ই, তাহলে ই আছে, তাহলে এর পরে কি? মূর্ধন্যস্ব। কিন্তু আমি যদি এখানে লিখি ধরেন পুরস্কার, হ্যাঁ, আমি লিখলাম পুরস্কার, পুর, দন্তস্বয় ক আকার, দেখেন পুরস্কার এবং পরিষ্কার একদম কাছাকাছি বানান। পুর, এখানে কি আছে? অ, অ এর পরে কি বসতেছে? দন্তস্ব বসে। কিন্তু এই যে পরি, এর পরে কি বসবে? মূর্ধন্যস্ব বসবে। এই জন্য আমার পুরস্কারে দন্তস্ব, কিন্তু পরিষ্কারে মূর্ধন্যস্ব, এই দুইটা বানান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের হয়তো এটা লিখতে দিতে পারে। তাহলে আপনাকে যদি বলে যে পুরস্কারে কেন দন্তস্ব হয়েছে, এটাও বলতে পারে, তখন আপনি বলতে সেটা হচ্ছে নত্য সত্য বিধানের কারণে। কারণ হচ্ছে যদি অ এবং আ থাকে, অ এবং আয়ের পরে স্যার আসলে দন্তস্ব হয় এই সত্যবিধানের নিয়ম অনুযায়ী, আর অ আ ছাড়া অন্য কিছু থাকলে স্যার মূর্ধন্যস্ব হয়, এই জন্য হয়েছে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। অ এবং আ ছাড়া আপনারা অন্য স্বর বলতে বুঝতে পারছেন না। হ্যাঁ, অন্য স্বর বলতে আমরা বোঝাচ্ছি, অন্য স্বর বলতে বোঝাচ্ছি হচ্ছে রস্বই, অন্য স্বর মানে হচ্ছে দীর্ঘই, অন্য স্বর মানে হচ্ছে রস্য, অন্য স্বর মানে হচ্ছে দীর্ঘ, অন্য স্বর মানে হচ্ছে রি, অন্য স্বর মানে হচ্ছে এ, অন্য স্বর মানে হচ্ছে ওই, অন্য স্বর মানে হচ্ছে ও, অন্য স্বর মানে হচ্ছে ও। অর্থাৎ বাকি আমার টোটাল স্বর হচ্ছে করতে 11টা। এর মধ্যে অ এবং আয়ের পরে কিন্তু
অ এবং আয়ের পরে দন্তস্ব, আর অ আ ছাড়া যদি আমি রস্বই দীর্ঘ রি এ ওই ও এগুলো থাকে, এগুলোর পরে কি বসবে? মূর্ধন্য বসবে। তখন আমি যদি বলি ঔষধ মনে করেন, তাহলে ঔষধে কি বসতেছে? মূর্ধন্য স। হ্যাঁ, ধরেন আমি বললাম ঔষধি, ধরেন আমি বললাম হচ্ছে এসন, আমি বললেন মনে করেন এসোনা, আমি ধরেন দেখলাম ধরেন অনুষ্ঠান, এটা অবশ্য দুইটা কারণে, ঠ বর্ণের সাথে বসতে, আর হচ্ছে এটা দুইটাই আছে অনুষ্ঠান। এইরকম আপনি যা মিলায় দেখেন মিলে যাবে। এবং এগুলো কোন শব্দে, এই খেলামেলাটা কোন শব্দে, এই বিধিটা কোন শব্দে? তৎসম শব্দে। কোন শব্দে? তৎসম শব্দে। এই নিয়মটা কিন্তু আবার অন্য জায়গায় খাটবে না, অর্থাৎ তৎসম ছাড়া অতৎসম কোনো শব্দের ক্ষেত্রে আবার এই নিয়মটা খাটবে না। অতৎসম শব্দের নিয়ম, অতৎসম শব্দে সবসময় দন্তস্ব বসবে। কি বসবে? অতৎসম শব্দে সবসময় দন্তস্ব বসবে। আর তৎসম শব্দে কখনো মূর্ধন্য স, কখনো দন্তস্ব। অ এবং আয়ের পরে দন্তস্ব, ও আ ছাড়া অন্য যে স্বরগুলো আছে সেগুলোর পরে হচ্ছে মূর্ধন্য স বসবে। ওই যে একজন তারপর হচ্ছে মনিয়া বলছেন স্যার পরিষ্কারভাবে সব বুঝতে পারছে। এই তো পরিষ্কার বানানটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনি যেহেতু পরিষ্কারভাবে বুঝতে পারছেন, আপনাকে আমি পুরস্কার দিলাম। ঠিক আছে, তাহলে পুরস্কারটা বানান কীভাবে হবে? এই যে পুরস্কার, যে পরিষ্কারভাবে বুঝতে পারছে তাকে পুরস্কার দেওয়া হবে। আন্ডারস্টুড কিনা বলেন? আচ্ছা, আন্ডারস্টুড যদি হয়ে থাকেন তাহলে আমরা একটু এটার কিছু ব্যতিক্রম আছে, একটু ব্যতিক্রমগুলো দেখি। ব্যতিক্রমটা ওই যে ব্যতিক্রমটা, কি ব্যতিক্রমটা বলেন তো? ওই যে গতকাল পড়াছিলাম, যা ছেড়ে দে শয়তান, দেহ পাবি তবু মন পাবি না। তারা বললো হি হা হা হা, সুন্দরী দেহই তো চাই। তো ওইরকম আমরা দেখিয়েছিলাম, তাই না? তো ওই ব্যাপারটা আমরা আজকে একটু দেখব। ধরেন আমি লিখলাম যে ত থ দ ত থ দ ধ দন্ত ন। দন্ত ন সমান আবার কি? দন্ত স। কারণ আমরা বাংলা বর্ণমালায় কাপল বর্ণ বলেছিলাম, 4টা কাপল আছে। কয়টা কাপল আছে? 4টা জোড়া আছে, 4টা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে। সেই 4টা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি? একটা হচ্ছে রস্বই সমান হচ্ছে কি? রস। আর একটা হচ্ছে দীর্ঘই সমান হচ্ছে কি? দীর্ঘ। আর একটা হচ্ছে দন্তন্য সমান হচ্ছে কি? দন্ত স। মূর্ধন্য ন সমান হচ্ছে কি? মূর্ধন্য স। তাহলে আমি কিন্তু এইভাবে পড়তে পারবো, ত থ দ দ দন্ত স। মানে আমার যদি দন্তন্য সমান যদি দন্ত স হয়, তাহলে কিন্তু আমি এটা পড়তে পারবো না, ত থ দ ধ দন্তন্য। আবার এরকম পড়তে পারবো, ত থ দ ধ দন্ত স। ঠিক আছে, ঠিক তেমনি আমি এরকমভাবে বলতে পারবো, ট ঠ ড ঢ মূর্ধন্য ন। মূর্ধন্য না বলে আমি কি বলতে পারবো? মূর্ধন্য স বলতে পারবো। কেন বলতে পারবো বলেন তো? কারণ হচ্ছে এই যে মূর্ধন্য সমান হচ্ছে আমরা জানি মূর্ধন্য স। তাহলে আমরা দেখেছিলাম যে ত বর্গের সাথে কি বসে? সবসময় দন্তন্য বসে। সুতরাং ত বর্গের সাথে কি বসবে? দন্ত স বসবে। ট বর্গের সাথে আমরা দেখেছিলাম মূর্ধন্য ন বসে। সুতরাং ট বর্গের সাথে কি বসবে? মূর্ধন্য স বসে। অর্থাৎ যেইখানে মূর্ধন্য ন বসে সেইখানে যদি কোনো স আসে সেখানে মূর্ধন্য স বসবে। যেইখানে দন্তন্য বসে সেইখানে যদি কোনো স্বর আসে তাহলে সেই স্বরটা হবে দন্ত স। কারণ দন্তন্য সমান দন্ত স, মূর্ধন্য ন সমান হচ্ছে মূর্ধন্য স। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? ওকে, তার মানে আমরা ওই যে আগের ক্লাসে আমরা বলেছিলাম ক্রন্দন। এই যে ক্রন্দন, হ্যাঁ, ক্রন্দনে আমি বললাম যে ক্রন্দন, যে আমি বললাম যে দ, তোমার সাথে আমি একটা ন দিব, তখন দ বলছিল যে স্যার আমার বন্ধু আছে ন। এই যে দ বলছিল কি? যে স্যার আমার বন্ধু আছে হচ্ছে ন, এই নটাকে দেন দন্তন্য আছে, তখন কিন্তু আমি দন্তন্য দিয়েছিলাম।
এইখানে বলেছিলাম যে কাণ্ড, আমি যখন বললাম যে ড, তোমার সাথে আমি একটা ন দিব, তখন এই ড বলেছিল স্যার আমার বন্ধু আছে ন, বন্ধু দেন। এরা কিন্তু সব ফ্রেন্ড সার্কেল, তাই না? তাহলে আর এই দন্তস্ব, এই তালবস্য কিন্তু এগুলোর মিউচুয়াল ফ্রেন্ড, মানে এই চারটার মিউচুয়াল ফ্রেন্ড, যেহেতু এই ফ্রেন্ড, তো সুতরাং এও কিন্তু এদের মিউচুয়াল ফ্রেন্ড। তো এই জন্য আমি বলছিলাম, ড বলছিল যে মূর্ধন্য দেন, আমি মূর্ধন্য দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে এখন এই মূর্ধন্য কিন্তু রিকোয়েস্ট করবে, মূর্ধন্য বলবে যে বন্ধু তোরা যেহেতু আমারে কাঁধে নেস, ড তুই আমারে কাঁধে নেস, এই ড তুই আমারে কাঁধে নেস, এই ঠ তুই আমারে কাঁধে নেস, ট তুই আমার কাঁধে নেস, তুই যদি আমারে কাঁধে নেস, তাহলে আমারে কাঁধে নেওয়া যেই কথা, এই মূর্ধন্য স্বরে কাঁধে নেওয়া একই কথা। এইখানে আবার দন্তন্য বলবে যে ত থ ধ ধ, তোমরা তো আমার বন্ধু, তোমরা আমাকে কাঁধে নিতে পারো, তাহলে আমাকে না নিয়ে কয়দিন তুমি আমার বন্ধু রে নাও, বা আমার জানেমন রে নাও। আমার জানেমন হচ্ছে দন্তস্ব, দন্তন্যর জানেমন কে? দন্তস্ব। মূর্ধন্যের জানেমন কে? মূর্ধন্যস্ব, তাই না? জানেমন মানে কাপল আর কি, হ্যাঁ, প্রেমিক প্রেমিকা। তো এই জন্য আমি যখন লিখবো বিস্তার, ধরেন আমি লিখেছি বিস্তার, বিস্তার, তাহলে আমি যখন বিস্তার লিখছি তখন আপনার কাছে মনে হইতেছে স্যার বিস্তার, তাহলে বি এখানে ই আছে, তাহলে ই এর পরে তো মূর্ধন্য স, সুতরাং এটা ভুল, বিস্তার বানান স্যার তো এইভাবে হবে। আপনার কাছে মনে হচ্ছে বিস্তার, আপনি জীবনে বিস্তার বানান এরকম দেখছেন? তাহলে এইখানে এই যে অ এবং আয়ের পরে দন্তস্ব অন্য স্বরের পরে মূর্ধন্য স, এখানে কেন হচ্ছে না? কারণ ওই ফ্রেন্ড সার্কেল যখন থাকবে, এই দেখেন, তাহলে আমার তর সাথে দন্তন্য বসতো, তাহলে তোর সাথে যদি দন্তন্য বসতো, তাহলে স হিসেবে বসলে কি বসবে? দন্তস্ব বসবে, অর্থাৎ দন্তন্য সমান হচ্ছে দন্তস্ব। তাহলে তোর সাথে আমার কিন্তু দন্তন্য বসতো, যেহেতু আমার তোর সাথে দন্তন্য বসতো, সুতরাং তোর সাথে দন্তস্ব বসবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? তাহলে এই জায়গাটা আমরা একটু কি রাখবো? খেয়াল রাখবো। তাছাড়া সাত প্রত্যয় যদি থাকে, সাত প্রত্যয় যদি থাকে, তাহলে সেখানে কি বসে? সেখানে হচ্ছে সবসময় সাত প্রত্যয়ের আগে যাই থাকুক না, অগ্নিসাত, ধূলিসাত, যাই থাকুক না কেন, সাত প্রত্যয় সবসময় সাত প্রত্যয় থাকবে। এছাড়া স্পৃহ, স্পন্দ, স্ফুট, স্ফুর, এই কয়টা যদি থাকে সেখানে দন্তস্ব বসবে। তাছাড়া আরও কিছু ওই শব্দ আছে, পরিসংখ্যান, প্রতিসংহার, এরকম অভিসংহার, এরকম হচ্ছে কিছু উপসর্গযুক্ত হলে সামনে, সেখানে দন্তস্ব দন্তস্বই থাকে। সেইটার শীট বা পিডিএফ গত ক্লাসে আমি দিয়ে দিয়েছি, গত ক্লাসের শেষে দেখবেন, মানে গত ক্লাসে আমরা যতটুকু পড়াইতে পারি না সেইটুকু পড়াই দিয়েছি, এবং এইটুকুর শীট কিন্তু গতদিনই আমি দিয়ে দিয়েছি। সেটা আপনারা পড়লেই আপনাদের কাছে সব কিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, সেটাই তো। রূপালীরও কিন্তু চমৎকার একটা বলছে, যার একটা বর্ণ যেখানে সিঙ্গেল থাকে না, সেখানে মানুষ সিঙ্গেল থাকে তো পুরাই একটা পাপের কাজ, তাই না? তাও যদি আবার বাংলা সাহিত্যের শিক্ষার্থী হয়, বাংলা সাহিত্যের শিক্ষার্থীদের মধ্যে যদি প্রেম বোধ না থাকে, সৌন্দর্য বোধ না থাকে, তাহলে আর বাংলা সাহিত্যে পড়ে লাভ কি? তো বাংলা সাহিত্যের স্টুডেন্টদের মধ্যে আবার কিন্তু অন্যদের থেকে ব্যতিক্রম হতে পারে, কারণ বাংলা সাহিত্যের স্টুডেন্টরা কিন্তু কাউকে বিরক্ত করে না, বাংলা সাহিত্যের স্টুডেন্টরা কিন্তু কাউকে ওই কি বলে ব্ল্যাকমেলিং করে না, বাংলা সাহিত্যের শিক্ষার্থী কারো প্রাইভেসি নষ্ট করে না, বাংলা সাহিত্যের শিক্ষার্থী হচ্ছে রুচিশীল। তাদের মধ্যে যদি প্রেম হয় তাহলে তাদের মধ্যে মিউচুয়াল প্রেম হবে, একজন আরেকজনের সাথে তাদের কানেকশন তৈরি হবে, কিন্তু জোর জবরদস্তি বিরক্ত করা এইটা ভাষা সাহিত্যের শিক্ষার্থীরা কখনই করে না, তাদের রুচিবোধের মধ্যে এটা কখনই পড়ে না। কিংবা শেষরার মতো পিছনে ঘোরা এটাও বাংলা সাহিত্যের শিক্ষার্থীরা কখনই করে না, সেটাই বিশ্বাস। বাংলা সাহিত্যের শিক্ষার্থীরা প্রেমে পড়ে, কিন্তু সেই প্রেমটা যদি তাদের দুজনের সম্মতি হয় তাহলে প্রেম হবে, কিন্তু একপাক্ষিকভাবে প্রেম হওয়া কখনই সম্ভব না। মানে সম্ভব বলতে ইয়ে না কি, মানে ওই বিরক্ত করবে না কেউ কাউকে। ওকে, আমরা তাহলে যাচ্ছি বাংলা বানানের নিয়মে চলে যাচ্ছি। সকল অতৎসমের শব্দের বানানে রস্বইকার হবে। রূপালী, দেখেন রূপালী, রানী, পাগলি, সরকারি। দ্রষ্টব্য, বাংলা শব্দভাণ্ডারকে 5 ভাগে বিভক্ত করা যায়, যেমন তৎসম, তৎসম, দেশি বিদেশি। তাছাড়া দুই ভাষার 2টি শব্দ মিলিত একটি শব্দ গঠন করে তাকে মিশ্র শব্দ বলা যায়। মিশ্র শব্দ অতৎসম শব্দ। তাহলে অতৎসম শব্দ বলতে আমরা বুঝতেছি কি, তৎসম ছাড়া বাকি যা আছে সব অতৎসম, এটা আমরা গত ক্লাসে বুঝাই ফেলছিলাম। দেশ, জাতি ও ভাষার নামে কি হবে? রস্বইকার হবে। ইংরেজি,
ইরানি, জাপানি, আরবি। আপনাকে হয়তো লিখতে বলতে পারে যে ইংরেজি লেখেন, তখন আপনাকে বলবো যে ইংরেজি বানানে কেন রস্বইকার হয়েছে, তখন আপনি বলবেন যে দেশ, জাতীয়, ভাষা নামে কি হয়, রস্বইকার হয়। এগুলো নিশ্চয়ই আপনারা জানেন। ব্যতিক্রম আছে 3টা, একটা হচ্ছে চীন, আরেকটা হচ্ছে মালদ্বীপ, আরেকটা হচ্ছে শ্রীলঙ্কা। তাহলে কিন্তু দেশের নাম রস্বইকার হওয়ার কথা ছিল। ভাই দেখেন, শ্রী হচ্ছে একটা তৎসম শব্দ, শ্রী মানে সুন্দর, শ্রীলঙ্কা মানে সৌন্দর্য লঙ্কা। এখন বাংলা একাডেমির কারণে যদি আপনি শ্রী বানানটা এরকম করেন, তাহলে এই শ্রী মানে কি সুন্দর হলো? তাহলে শ্রী আর শ্রী থাকে, শ্রী হয়ে যায় বিশ্রী। সুতরাং বাংলা একাডেমির নিয়ম ফলো করে শ্রী রে বিশ্রী করা যাবে না, শ্রী যা আছে তাই রেখে দিতে হবে। মালদ্বীপ, এই যে দ্বীপ হচ্ছে বা একটা তৎসম শব্দ, দ্বীপ হচ্ছে আইল্যান্ড। এখন বাংলা একাডেমি বলেছে রস্বইকার দেওয়ার জন্য, এখন বাংলা একাডেমির কথা শুনে আপনি দ্বীপ বানান এমনি লিখলেন। ভাই মনে রাখতে হবে, দ্বীপ একটা সৌন্দর্যের প্রতীক। দ্বীপে মানুষ বেড়াতে যায়, সেখানে সমুদ্রে অবগাহন করে, কত কি করে। দ্বীপ হচ্ছে একটা পর্যটন এরিয়া। এই দ্বীপে হাত দেওয়া যাবে না, এই দ্বীপে কাটাকাটি করা যাবে না, দ্বীপকে চেঞ্জ করা যাবে না। দ্বীপকে যদি আপনি চেঞ্জ করেন, পরিবর্তন করেন, দ্বীপ আর দ্বীপ থাকবে না, দ্বীপ তো ডুবে যাবে। সুতরাং দ্বীপকে সযতনে রেখে দিতে হবে এইভাবে। যদি আপনি হাত দেন বাংলা একাডেমির কথা বলে, তাহলে দ্বীপ বা আর দ্বীপ থাকবে না, দ্বীপ নষ্ট হয়ে যাবে, দ্বীপ ডুবে যাবে। পৃথিবীতে চীন বলে কোনো দেশের নাম নাই। চীন কথাটা শুধু আমরা বাঙালিরা বলি, আর অন্য কেউ কখনো চীন বলে না। দেশের নাম চায়না, দেশের নাম হচ্ছে চায়না, কিন্তু আমরা বলি হচ্ছে চীন। কেন বলি? কারণ এই চীন একটা তৎসম শব্দ, সংস্কৃত শব্দ। তো সংস্কৃত থেকে বাংলা ভাষায় আসছে চীন শব্দটা, এই জন্য আমরা চীন শব্দটা ইউজ করি। বস্তুত চীন বলে কোনো দেশ নেই, দেশের নাম হচ্ছে চায়না। যেহেতু শব্দটা সংস্কৃত থেকে আসছে, তাহলে আমরা জানি সংস্কৃত থেকে যে শব্দটা সরাসরি বাংলা ভাষায় চলে আসছে, সেই শব্দটাকে পরিবর্তন করা যাবে না, সেটা যেভাবে ছিল সেভাবে থাকবে। তাহলে কীভাবে ছিল? দীর্ঘিকার দেওয়া ছিল, দীর্ঘিকার দিয়ে থাকবে, পারা যাবে না। ওকে, তারপর হচ্ছে আলি প্রত্যয় যুক্ত করলে সেখানে হবে রস্বইকার। দেখেন এই যে বর্ণালী, মিতালি, সোনালী। এখন সোনালী ব্যাংকের যে সোনালী ব্যাংক, হ্যাঁ, ওইটা ওইভাবে থাকবে, কারণ ওইটা হচ্ছে একটা নাম, কোনো একটা প্রতিষ্ঠানের নাম বা কোনো একটা নাম যদি থাকে, তাহলে সীমানা যেভাবে আছে সেভাবে থাকবে। তারা যে রাখতে চায় আর কি, আর যে রাখতে না চায় তারা সংশোধন করতে চায়, করবে, অসুবিধা কি? ঊর্ধ্বকমা যথাসম্ভব বর্জন করতে হবে, এটা সারা জীবন না বুঝে মুখস্থ করে আসছি আমরা। ঊর্ধ্বকমা যথাসম্ভব কি করতে হবে? বর্জন করতে হবে। ভাই ঊর্ধ্বকমাকে ইংলিশে বলা হচ্ছে অ্যাপোস্ট্রফি। কি বলা হচ্ছে? অ্যাপোস্ট্রফি। তাহলে এই অ্যাপোস্ট্রফি জিনিসটা কি? আমি বললাম ইটস এ বুক, ইটস এ বুক, এটারে মানে ইট ইজ এ বুক। তাহলে এটাকে আমি ছোট করতে পারি, আমি বলতে পারি ইটস এ বুক, ইটস এ বুক, এরকম আমি ছোট করতে পারি। তাহলে আমার এই অ্যাপোস্ট্রফি বা বাংলায় বলা হচ্ছে ঊর্ধ্বকমা, ঊর্ধ্বকমার কাজ হচ্ছে সংক্ষিপ্ত করা। ঊর্ধ্বকমার কাজ কি? যেটা বলেন, ঊর্ধ্বকমার কাজ কি? সংক্ষিপ্ত করা। ঊর্ধ্ব মানে উপরে, উপরে যে কমা থাকে, নর্মালি কমা তো থাকে নিচে, নিচে, কিন্তু এই কমাটা যদি আমি উপরে দিই তাকে বলা হচ্ছে কি? ঊর্ধ্বকমা। ঊর্ধ্বকমা হচ্ছে সংক্ষিপ্তকরণের চিহ্ন, সংক্ষিপ্তকরণের চিহ্ন। তাহলে আমি যখন বলছি ইটস, তার মানে এখানে একটা আয় আছে, তাহলে আমি আয়ের পরিবর্তে আমি কি লিখেছি? আয়ের পরিবর্তে আমি একটা চিহ্ন দিয়েছি, অ্যাপোস্ট্রফি দিয়েছি, এবং একসাথে লিখতে পারছি। কারণ আমি যে ইট ইস লিখি, তাহলে ইট একটা শব্দ, ইজ একটা শব্দ, কিন্তু আমি যখন ইটস লিখি তখন কিন্তু একসাথে লেখা যাচ্ছে। এটা হচ্ছে ইংলিশ। তো ইংলিশ থেকে ঊর্ধ্বকমাটা বাংলায় এসেছে। তো সেই ঊর্ধ্বকমাটা বাংলায় কিভাবে এসেছে মুখস্থ করব না। শব্দটা ছিল কোরিয়া, এটা ছিল সাধুরূপ। এই জায়গাটা আমরা মুখস্থ করি, শিক্ষক যারা ছিলেন তারাও মুখস্থ করান, না বুঝায় আন্দাজে মুখস্থ করান। কিন্তু আজকের পর থেকে আশা করছি আপনারা যখন শিক্ষক হবেন, তখন আপনি যখন ক্লাসে গিয়ে পড়াবেন শিক্ষার্থীদের, তখন একদম সঠিক ব্যাপারটাকে বোঝাবেন। তাহলে কোরিয়া, কোরিয়া কথাটা হচ্ছে কোরিয়া বলিয়া চলিয়া, এইটা হচ্ছে একটা সাধুরূপ, বা এটা একটা হচ্ছে মানে হ্যাঁ সাধুরূপ। তো এই সাধুরূপ হচ্ছে মানুষ করতো কি বলে
দলিল দস্তাবেজ থেকে শুরু করে সাহিত্যের ভাষা, মানুষ কিন্তু আর এই করিয়া বলে না, যে আমি কাজটি করিয়া আসিতেছি, এরকম কিন্তু মানুষ বলে না। মানুষ কখনোই সাধু ভাষায় কথা বলতো না, মানুষ কথ্য ভাষায় কথা বলতো তার নিজের সুবিধার্থে। মানুষ এই করিয়াকে বলতো, কইরা, কি বলতো? কইরা, কি বলতো? কইরা বলতো। এখন দেখেন করি, এই দেখেন ই, তাহলে আমার ইটা কিন্তু রর, এইখানে কোরিয়াতে ইটা হচ্ছে রর পরে আছে, ইটা রর পরে আছে, কিন্তু আমি যখন বলছি কইরা তখন ইটা কিন্তু রর পরে না, র কিন্তু আগে চলে আসছে। তো ধ্বনি পরিবর্তনের একটা নিয়ম আছে, যে পরের ইকার, এই যে কোরিয়ার যে এইটা কিন্তু এখানে আগে চলে আসছে, তাহলে পরের ইকার যদি আগে চলে আসে তাকে বলা হয় অপিনিহিতি। কি বলা হয়? অপিনিহিতি। তাহলে আমি যখন কোরিয়া থেকে যখন আমি বলছি কইরা, এইটাকে আমি বলছি অপিনিহিতি। অপিনিহিতি শব্দের অর্থ হচ্ছে আগে স্থাপন। অপিনিহিতি শব্দের অর্থ কি? আগে স্থাপন। কাকে আগে স্থাপন করতে হবে? রস্বই অথবা রস্ব। ঠিক আছে, তাহলে এটাকে আমি বলছি অপিনিহিতি। ও পি নি হি। তাহলে মানুষের কথ্য ভাষাটা যে বলতো, কথ্য ভাষাটাকে আমরা অপিনিহিতি রূপ বলতে পারি। কি রূপ বলতে পারি? অপিনিহিতি রূপ আমরা বলতে পারি। ওকে, তো এই অপিনিহিতিকে পরবর্তী পর্যায়ে বিভিন্ন সাহিত্যিকরা, বিশেষ করে সবুজ পত্র পত্রিকায় প্রমোদ চৌধুরী, তিনি এটাকে একটা সুন্দর একটা রূপ দেওয়ার চেষ্টা করলেন। তখন তিনি এই কইরারে তিনি বানালেন করে। কইরারে কি বানালেন? করে। এখন তিনি কইরারে যখন করে লিখছেন, দেখেন কইরাকে যখন তিনি করে লিখছেন, তখন কিন্তু এই দেখেন ক আছে, র আছে, রটা কিন্তু আছে, আর পরিবর্তে একটা একার আসছে, ঠিক আছে, কিন্তু আমার রসইটা একেবারে বাদ পড়ে গেছে। তাহলে এই যে বাদ পড়ে গেছে, তার জন্য এখানে একটা ঊর্ধ্বকমা দেয়া হতো। তাহলে এই যে অপিনিহিতি থেকে আবার এই যে রূপান্তরটা আসছে, তার নাম হচ্ছে অভিশ্রুতি। তার নাম কি? অভিশ্রুতি। অভিশ্রুতি। তাহলে অভিশ্রুতি হওয়ার জন্য আগে কি হতে, অভিশ্রুতি হওয়ার জন্য আগে কি প্রয়োজন? অপিনিহিত হওয়া প্রয়োজন। আর আর এই অভিশ্রুতি রূপটাই হচ্ছে চলিত রূপ। অভিশ্রুতি রূপটা হচ্ছে চলিত রূপ। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে চলিত ভাষার রূপটার নাম কি, ব্যাকরণিক নাম হচ্ছে অভিশ্রুতি। ঠিক আছে, অভিশ্রুতি হওয়ার জন্য কি প্রয়োজন? অভিশ্রুতি হওয়ার জন্য অবশ্যই অপিনিহিতি প্রয়োজন। তাহলে সাধু থেকে, তাহলে এটা হচ্ছে সাধু ভাষা। তাহলে আমার সাধু থেকে যে চলিত আসলো, সাধু থেকে যে আমার এই যে চলিত আসলো, সেটা কোন পরিবর্তনের মধ্য দিয়ে? অপিনিহিতির মধ্য দিয়ে। তাহলে সাধু থেকে চলিত ভাষা আসে কোন পরিবর্তনের মধ্য দিয়ে? অপিনিহিতির মধ্য দিয়ে। এবং এই যে আমি করে বললাম, তাহলে আমাকে বলতেছে বলে, তাহলে বলেটা হচ্ছে বলে, চলেটা হচ্ছে কি হচ্ছে? চলে। হ্যাঁ, মোরেটা কি হচ্ছে? মোরেটা হচ্ছে মোরে। অর্থাৎ সব ক্রিয়াতে একটা করে ঊর্ধ্বকমা হয়ে যাচ্ছে। দুইটি থেকে হয়ে গেছে কি? দুটি। দুটি হচ্ছে এরকম, দুটি, সব ক্রিয়ার মধ্যে ঊর্ধ্বকমা হচ্ছে। তো এইটা যখন 1914 খ্রিস্টাব্দে খুব ব্যাপকভাবে সবুজপত্র পত্রিকায় ইউজ হওয়া শুরু হলো চলিত ভাষায়, তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অনেকেই এটাকে ব্যবহার করছেন। কিন্তু 1950 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত, 1950 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত এই চলিত রূপ এবং সাধুরূপ দুইটা সমানভাবে এগিয়ে গেছে। আপনারা দেখবেন যে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পদ্মানদীর মাঝি থেকে শুরু করে এগুলো দেখবেন, এই যে এটা 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে, কিন্তু দেখবেন সাধু ভাষায় লেখা। ঠিক আছে, তো সাধু ভাষা এবং চলিত ভাষা সমভাবে এগিয়ে যাচ্ছে। 1955 খ্রিস্টাব্দে গিয়ে বা 1950 পরে মানুষ আর সাধু ভাষা ব্যবহার করে না, সাধু ভাষার সাহিত্য মানুষ পছন্দ করছে না, সাধু ভাষা মানুষ নিচ্ছে না। তখন এই সাধু ভাষার স্থান দখল করে ফেলেছে 1950 সালের দিকে সে চলিত ভাষা। চলিত ভাষা যখন ব্যবহার করছে, এখন চলিত ভাষার যে ওই যে রূপটা, এই যে করে,
এই যে করে, সরি, এই যে করে, এই যে বলে, এই যে চলে, এরকম লিখছে, তখন একটা ঊর্ধ্বকমা বারবার একটা ঊর্ধ্বকমা দেওয়া হচ্ছে। তখন বানানের নিয়ম অনুযায়ী নিয়ম করা হলো যে ঊর্ধ্বকমা যথাসম্ভব বর্জন করতে হবে। কেন? কারণ এই চলিত নিয়মটা, চলিত ভাষাটা এখন পর্যন্ত কি হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। যেহেতু প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাহলে বারবার কষ্ট করে করে যে হবে, এখানে ইয়া দেওয়ার দরকার নাই, দুটি এখানে ঊর্ধ্বকমা দরকার নাই, বলে এখানে ঊর্ধ্বকমা দেওয়ার দরকার নাই, এটা অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুতরাং এই ঊর্ধ্বকমা দেওয়ার প্রয়োজন নাই, বোঝায় দেওয়া দরকার নাই যে ভাই এটা এইখান থেকে আসছে, কারণ এখন আর ওইগুলো কিন্তু কত মানুষ কিন্তু ইউজ করছে না। এটা এখন বাহুল্য হয়ে গেছে। এখন যদি আমি দুটির মাঝখানে এখানে দিই, এটা বাহুল্য হয়ে গেছে, মনে হবে অতিরিক্ত, প্রয়োজন নাই। তো মানুষ তো সহজটা গ্রহণ করে, এই জন্য বলছি যে ঊর্ধ্বকমা যত সম্ভব কী করতে হবে, বর্জন করতে হবে। যদিও কোনো কোনো কবি সাহিত্যিক, বিশেষ করে হুমায়ুন আজাদ স্যার, তো হুমায়ুন আজাদ স্যার যেটা করতেন, তিনি একেবারে আজীবন এই যে বলে এরকম লিখে গেছেন, করে এরকম লিখে গেছেন, মানে তিনি ঊর্ধ্বকমা দিয়ে লিখছেন, অর্থাৎ সেই ট্রেডিশনটাকে তিনি ধরে রেখেছিলেন। ঠিক আছে, আশা করি আমরা যে এতদিন যাবৎ মুখস্থ করে এসেছিলাম যে ঊর্ধ্বকমা যত সম্ভব বর্জন করতে হবে, এর মানেটা কি, আশা করি যে সাধু ভাষা থেকে কিভাবে পরিবর্তিত হয়ে চলিত ভাষায় এসেছে এটা আপনারা বুঝতে পারছেন। আশা করছি যে চলিত ভাষার যে রূপ, তার ব্যাকরণিক নামটা হচ্ছে অভিশ্রুতি। আর হচ্ছে এই অভিশ্রুতি হওয়ার জন্য বা চলিত ভাষা হওয়ার জন্য কোন পরিবর্তনের মধ্য দিয়ে আসে, অপিনীতির মধ্য দিয়ে আসে। এই জন্য বাংলা একাডেমি নিয়ম করে দিয়েছে যে ঊর্ধ্বকমা যত সম্ভব বর্জন করতে হবে। কে কে বুঝতে পেরেছেন একটু কমেন্ট করতে হবে, বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে আমি এটা মুছে গেলে আমি তাহলে 5 নম্বর নিয়মটাতে চলে যাচ্ছি। আপনাদের কোনো কমেন্ট নাই কেন? প্লিজ একটা কমেন্ট করেন। আপনারা বুঝতে পারলে বলেন বুঝছি, না বুঝতে পারলেন বলেন যে বুঝি নাই, অথবা বলেন যে আরেকবার বোঝান। হ্যাঁ, এখন সবাই বলছেন বুঝতে পেরেছি। ওকে, ভেরি গুড। এখন বলছি হস্চিহ্ন, শব্দের শেষে হস্চিহ্ন হবে না, শব্দের শেষে হস্চিহ্ন হবে না। একটু আগে বলেছি, বেসিক আমরা বলেছিলাম যে কোনো ব্যঞ্জনবর্ণ সিঙ্গেল থাকে না, তার সাথে কি থাকে, আকার ওকার রসিকার দীর্ঘ কিছু না কিছু থাকে। আকার ওকার রসিকার দীর্ঘকার কিছু না থাকলে সেখানে কি আছে, অজ। কি আছে, অজ। অজ। এখন আর সেই অটাকে অমিট করার জন্য হস্যচিহ্ন দিতে হয়। এখন আমি বললাম হচ্ছে মন, কি লিখলাম, মন। এখন মন, এই তাহলে এখানে একটা অ আছে, অটাই ও উচ্চারিত হচ্ছে, সেই উচ্চারিত হওয়ার ব্যাপারটা পরে বলি। তাহলে এই মর সাথে একটা অ আছে, একটা অ আছে, তাহলে নর সাথে একটা কি থাকবে, অ থাকবে। তাহলে অ যদি থাকে তাহলে তো উচ্চারণ হয়ে যাবে মনো, কি হয়ে যাবে, মনো, এরকম হবে, উচ্চারণ হবে। অটা, এই অটা হয়ে যাবে ও, নটা কি হয়ে যাবে ও, তাহলে উচ্চারণটা কি হয়ে যাবে, মনো। আমরা কি তোমার মনও খারাপ, ও মনো, তোমার কি মনও খারাপ, এটা কি বলি না? শাহিদুর লিখেছেন যে ভাই, জি জি জি, এগুলো একটাও ঠিক না, একমাত্র ঠিক হচ্ছে জি। স্যার সাদা শাড়ি আর সাদা হিজাব পরা যাবে না? সাদা শাড়ি কেন পরবেন? আপনি কি বিধবা? সাদা শাড়ি পরে না, সাদা শাড়ি পরলে মেয়েদেরকে সুন্দর লাগে না, ভালো লাগে না, এজ বেশি লাগে। সাদা শাড়ি পরার দরকার নাই। মানে একেবারে ধরেন আপনি যদি সিল্ক পরেন, মানে একেবারে হাফ সিল্ক আছে, হাফ সিল্কের শাড়ি পাবেন আপনার হচ্ছে রং বাংলাদেশ, আড়ংয়ে, দেশালে, তারপর হচ্ছে বিশ্ব রং, এগুলোতে আপনারা আড়ংয়ের বিভিন্ন সুতি কাপড় আছে, শাড়ি আছে, দেখবেন 2000 টাকা, 1400, 1500 টাকা, 3000 টাকা এরকম পাওয়া যাবে। বিশ্ব রঙে গেলে আপনি 3000 টাকার মধ্যে শাড়ি পাওয়া যাবেন। হাফ সিল্ক শাড়ি, হাফ সিল্ক, ওই হাফ সিল্কের শাড়ি পরলে কিন্তু মানুষকে সুন্দর লাগে, অথবা সুতি কাপড় পরলে সুন্দর লাগে। ফুল সিল্ক পরবেন না, জর্জেট পরবেন না, কাতান পরবেন না, ঠিক আছে?
একজন হা হা বলতেছে, হা কেন বলছেন? মূল্যায়ন মানে দন্তরণ মূর্ধন্য। হ্যাঁ, চুম্বক তত্ত্ব অনুযায়ী কি হওয়ার কথা? দেখেন, মূল্যায়নের কি কোনো ইয়ে আছে নাকি? মূল্যায়ন মানে কি আমার চুম্বক বা মেয়ে আছে? নাই, তাহলে দন্তন্য। আচ্ছা, দিন দিন কোনটা কি হবে? এই দিন মানে দরিদ্র। এই দিন মানে হচ্ছে দিন মানে দিবস। আর আপনি ওই যে দিন লিখছেন, মানে এই দিন কি আপনার এই শব্দ, মানে কি বলে এটাকে, হ্যাঁ, বিদেশি শব্দ। বিদেশি শব্দ যদি হয় তাহলে এই দিন বানানটা এরকম হবে। প্রথম যে দিন লিখছেন সম্ভবত এই দিন নামে কোনো শব্দ নাই। দাঁড়ান আমি একটু চেক করি। রাইট, আই এম রাইট। এই দিন নামে কোনো শব্দ নেই, তাহলে আপনার দিন বানান হচ্ছে এই দিন মানে হচ্ছে দরিদ্র, আর এই দিন মানে হচ্ছে দিবস, আবার সেম এই দিন মানে হচ্ছে ওই যে দিন আর কি, ওই যে ধর্ম আর কি। ঠিক আছে? আর এই দিন নামে কোনো ওয়ার্ড নেই। ঠিক আছে? ওকে, যা পড়াচ্ছিলাম আমি একটা পড়ানো, একটার মধ্যে আপনারা আরেকটা প্রশ্ন যে করেন, কেন যে করেন আমি বুঝি না। পড়াইতেছি একটা, ওইখানে সাদা শাড়ির প্রসঙ্গ চলে আসছে, পড়াইতেছি একটা, এখানে চলে আসছে দিনের প্রসঙ্গ চলে আসছে। জামদানি, হ্যাঁ জামদানি পড়তে পারেন, জামদানি পড়লেও তো ওরকম অত এ না, জামদানি তো পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। মানে ওই যে বিয়ে বা পার্টিতে যেসব শাড়ি পরে যায় ওইগুলো বাদ দিয়ে আর কি, বাকি যে কোনো শাড়ি পরতে পারবেন। সাজুগুজু ব্যাপারটা তো মেয়েদের জন্য, তাই না? ওই সাজুগুজু করলে যে খুব বেশি মাইন্ড করবে এরকম না, বরং সাজুগুজু করলে কোনো স্যার পছন্দ করতে পারে। কারণ বাংলার স্যার যিনি নিতে আসবেন, ভাইবা নিতে আসবেন, বাংলার টিচাররা তো এমনিতেই একটু সাজুগুজু পছন্দ করেন, একটু তারা একটু রোমান্টিক থাকেন। তাহলে আপনি একটু সাজুগুজু করে গেলে কোনো অসুবিধা বলে হবে বলে আমার কাছে মনে হয় না, বরঞ্চ এটা পজিটিভভাবে হবে। ঠিক আছে? মেয়েরা মার্জিত সাজুগুজু যেটা আছে, মার্জিত সাজুগুজু হচ্ছে অল্প করে একটু আপনি দিতে পারেন। ওই যে চোখে কি জানি দেয় আপনার, এগুলো একটু দিতে পারেন। অল্প করে একটু লিপস্টিক দিলেন, অত কড়া লিপস্টিক না। তারপরে অল্প করে কানের মধ্যে ছোট্ট একটা দুল পরলেন, হাতের মধ্যে সুন্দর একটা ঘড়ি পরলেন। তারপর হচ্ছে গলার মধ্যে আপনি চাইলে ওই যে এইগুলো আছে, বিভিন্ন অর্নামেন্টসগুলো পাওয়া যায়, মানে অনেক বড় বড় নাট, মানে আপনার শাড়ির সাথে ম্যাচিং এরকম একটা পরতে পারেন। বা সব কিছু আপনার মধ্যে যেন একটা রবীন্দ্রনাথের নায়িকার মতো একটা ফিল থাকে, বা আপনার মধ্যে যেন ওই যে ঠাকুরবাড়ির মেয়েরা যে সাজুগুজু করতে এটার মধ্যে একটা ফিল থাকে। অর্থাৎ আপনার মধ্যে যেন একটা সাহিত্য একটা ভাব থাকে। আপনার মধ্যে ওই যে হিমু এবং রূপার একটা ভাব থাকে, মানে নাটক উপন্যাসের যে নায়িকা থাকে এদের একটা ভাব থাকে। ঠিক আছে? ওকে, যেটা বোঝাচ্ছিলাম, তাহলে এই যে আমি যে লিখলাম মন, তাহলে আমার এই নসাতে কিন্তু অ নেই। নসাতে যেহেতু অ নেই, তাহলে আমার কিন্তু বানানটা এরকম হওয়া উচিত। তাহলে আমার বোন বানানটা এরকম হওয়া উচিত, কারণ এখানে কিন্তু বোনও না। আমি যে লিখলাম গরিব, কি লিখলাম গরিব, আমি যেহেতু বর্ষাতে যেহেতু অ নেই, তাহলে আমাকে এখানে হস্টিন্য দিতে হবে, গরিব। আমি বললাম হচ্ছে ধরেন যে কোনো একটা শব্দ বলেন যে লাস্টে আকার ওকার নাই, এরকম অবস্থায় আছে। তাহলে আমি যখন বলছি মন, বোন, গরিব, হুম, আমি বললাম মুহিব, কি বললাম মুহিব, তাহলে আমার হস্টিন্য দিতে হবে। তার মানে ব্যঞ্জনবর্ণ শব্দের শেষে যখন বসে, মানে যখন সে তার সাথে আকার ওকার কিছু থাকে না, তখন সে দুইটা ফরম্যাটে থাকতে পারে। এক হচ্ছে তার সাথে হস্টিন্য থাকবে, দুই হচ্ছে তার সাথে ওকার বসবে। এই দুইটা ফরম্যাটে থাকবে। আমরা একটা হিসেবে একটা স্যাম্পল হিসেবে একটা ব্যঞ্জন নেই। ধরুন এই যে একটা ন নিলাম, এই ব্যঞ্জনবর্ণ যে শব্দের শেষে থাকে সে দুইটা ফর্মে থাকতে পারবে। এক হচ্ছে হস্টিন্য দিয়ে থাকতে পারবে, আরেক হচ্ছে তার সাথে হয় ওকার দিতে হবে অথবা হস্টিন্য দিতে হবে। এই দুইটার যে কোনো একটা ফর্মে থাকবে। তাহলে আমি যখন মন, তাহলে মনও যদি আমি এরকম দিই ওকার দিই, তাহলে মনও হয়ে যায়, তার মানে এখানে হস্টিন্য হবে। আমি যদি এই নর সাথে ওকার দিই তাহলে হয়ে যায় বনও, তার মানে এখানে হস্টিন্য দিতে হবে। আমি যদি এই বসাতে ওকার দিই তাহলে হয় যে গরিবও, তার মানে এখানে কি হবে হস্টিন্য হবে।
আমি বললাম মহিব, যদি আমি এটাকে সাথে ওকার দিই তাহলে হয় মহিব, তাহলে এটা মানে কি হস চিহ্ন হবে। তাহলে এই যে আমার শব্দের শেষে হয় হস চিহ্ন দিতে হচ্ছে অথবা ওকার দিতে হচ্ছে বা অ আছে, তাহলে এই ব্যাপারটা খুবই একটা ডিস্টার্বিং একটা ব্যাপার। তখন বাংলা একাডেমি বলল যে এই মনের নিচে যে হস চিহ্ন আছে এটা আমরা জানি, এটা নিচে যে পড়ান এটা নিচে হস চিহ্ন আছে এটা আমরা জানি, তো বারবার কষ্ট করে এই হস চিহ্ন দেওয়ার দরকার নাই। এই হস চিহ্নটা মনে মনে আছে, কারণ কেউ কিন্তু এটাকে মন, বন, পরানো এরকম বলে না। সবাই কিন্তু এটা কি বলে পরাণ, সবাই এটার কি বলে বোন, সবাই এটার কি বলে মন। তাহলে এই হস চিহ্নটা কিন্তু মনে মনে আছে। এখন লেখার সুবিধার্থে লেখাতে যাতে কষ্ট না হয়, লেখা যাতে খাতার লেখা যাতে রক্তাক্ত হয়ে না যায়, বারবার যেরকম এরকম 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 নক্তার মতো এরকম যেন না থাকে এই জন্য বাংলা একাডেমি বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু ব্যঞ্জনবর্ণ যখন শেষে থাকে তখন সে দুইটা ফরম্যাটে থাকে, হয় তার নিচে হস থাকবে অথবা ওকার থাকবে, আর যদি আকার থাকে তাহলে তো আকারই থাকবে। ধরুন আমি বললাম হচ্ছে মনা, তো মনা আকার থাকলে তো আকারই আছে। না আকার ওকার যখন থাকবে না, আকার ওকার যখন থাকবে না, আকার ওকার না থাকলে হয় হস দিয়ে দিতে হবে অথবা ওকার দিয়ে দিতে হবে, ওকার দিয়ে দিতে হবে। ওকার মানে উচ্চারণের কথা বলছি আর কি। ধরুন আমি এরকম বললাম যে এরকম বললাম হচ্ছে মনে করেন যে কোনো, ধরুন আমি লিখলাম পরাণ, তাহলে পরাণ উচ্চারণটা কিন্তু এরকম পরাণ, তাহলে হস চিহ্ন আছে, আর না থাকলে হয়ে যাবে কি পরানো। তাহলে যেহেতু এইখানে আমরা মন, বন, পরাণ উচ্চারণ করছি না, তাহলে এখানে হস চিহ্ন আছে মনে মনে, অর্থাৎ এখানে একটা অ নাই, এই অটা নাই, অটাই কিন্তু উচ্চারিত হয় আমি বলছি। এখানে যেহেতু অ নাই, তাহলে এই অনাকে অমিট করার জন্য আমাকে হস চিহ্ন দিতে হচ্ছে। তখন বাংলা একাডেমি বললো তো এই হস চিহ্ন আর কত দিবেন, প্রায় কত 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 শব্দের নিচে হস চিহ্ন দিতে হচ্ছে। আমরা যদি এখানে চেক করে দেখেন তাহলে এই যে এটার নিচে হস চিহ্ন হবে ভাষার, এটার নিচে হস চিহ্ন হবে অভিশ্রুতির, এটার নিচে হস চিহ্ন হবে, এটার নিচে হস চিহ্ন হবে, এটার নিচে হস চিহ্ন হবে, লুপ এটার নিচে হস চিহ্ন হবে, তারপরে হচ্ছে এটার নিচে হস চিহ্ন হবে, এটার নিচে হস চিহ্ন হবে, হয় এটার নিচে হস চিহ্ন হবে, 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 তারপরে হচ্ছে এটার নিচে হস চিহ্ন হবে। দেখেন কতগুলো হস চিহ্ন হয়ে গেছে। এত হস চিহ্ন দেওয়ার সময় তো আমাদের নাই, এই জন্য বাংলাকে বলে দিয়েছে যে শব্দের শেষে ভাই হস চিহ্ন দিয়ে না, এটা আমরা মনে মনে বুঝে নিব। আর এই হস চিহ্নটা ভাই কোথায় আছে, মনে মনে আছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? আমরা কিন্তু না বুঝে কিন্তু আন্দাজে মুখস্থ করি যে শব্দের শেষে হস চিহ্ন হবে না, শব্দের শেষে হস চিহ্ন হবে না। হবে না মানে কি, হস চিহ্ন আছে। এখন হস চিহ্নটা কোথায় আছে, মনে মনে আছে, কারণ দিতে চাইলে বারবার অনেকগুলো সাথে দিতে হয় এই জন্য। ছেলের মাঝে কি থাকা দরকার, বুঝি নাই কথাটা। পরে দেখেন এটার আমি এখানে লিখে দিয়েছি, আপনারা ই করবেন। পদস্থিত নির্দেশক টি, টি বানান আগে দীর্ঘিকার লেখা হতো, এটা বলছে এখন রসিকারতে লিখবেন। তারপরে হচ্ছে অঞ্জলি, আমি বললাম যে অঞ্জলি যদি থাকে তাহলে রসিকার বসবে, তখন আমার স্টুডেন্ট লিখেছে এভাবে। সে লিখেছে গীতাঞ্জলি। আমি বললাম এটা তুমি কি লিখলা, তখন বললো যে আপনি তো বলছেন যে অঞ্জলি থাকলে রসিকার হবে। ভাই অঞ্জলিযুক্ত রসিকার হবে অঞ্জলি অংশটুকু, অঞ্জলি অংশটুকু তো রসিকার হবে, তার আগে দীর্ঘিকার থাকলে দীর্ঘিকার হবে, রসিকার থাকলে রসিকার হবে। এই যে গীতাঞ্জলি, তাহলে গীত বানালে যেহেতু দীর্ঘিকার আমার দীর্ঘিকার হবে, অঞ্জলি অংশটুকু ভাই রসিকার হবে। তাহলে আমার কি বলা উচিত, অঞ্জলিযুক্ত শব্দের রসিকার হবে, এই নিয়মটা আসলে তাহলে হয় নাই। তাহলে এই নিয়মটাও বলা উচিত যে অঞ্জলিযুক্ত শব্দের অঞ্জলি অংশী রসিকার হবে, অথবা অঞ্জলি শব্দের রসিকার হবে, অঞ্জলি অংশটুকু রসিকার হবে, বা অঞ্জলি রসি দিয়ে লিখতে হবে, তাহলে পারফেক্ট হবে। কিন্তু আমি যদি বলি যে অঞ্জলি যুক্ত শব্দ রসিকার হবে, তাহলে আমার গীতাঞ্জলির মধ্যে এখানে দীর্ঘিকার কেন হলো? অঞ্জলি যুক্ত হলেই যদি রসিকার হয় তাহলে আমার এখানে রসিকার কেন হলো না? তাহলে বুঝতে হবে যে অঞ্জলিযুক্ত অংশে রসিকার হবে, আগে যদি দীর্ঘিকার থাকে তাহলে দীর্ঘিকারে থাকবে। আবলিযুক্ত শব্দ কি হবে, রসিকার হবে। বস্তুবাচক শব্দ রসিকার হবে, বাড়ি, গাড়ি, শাড়ি, নারী। ও না, নারী না, নারী তো বস্তু না। তাহলে কি বাড়ি, গাড়ি, শাড়ি, কলসি, মশারি, চিরুনি সব হচ্ছে রসিকার। প্রাণীবাচক শব্দ রসিকার হবে যে হাতি, পাখি, মুরগি, জনহাকি। কর্ম এবং পেশাবাচক শব্দ রসিকার হবে মাস্টারি, দোকানদারি, ডাক্তারি,
ডাকাতি, দালালি, জমিদারি, ওকালতি, চাকরি। চাকরি দেখেন, এই চাকরি বানান যে মানুষ কতভাবে লেখে, মানুষ এটা লেখে চাকুরি, চাকুরি, চাকরি, কতভাবে যে লেখে, ভুল ভুল ভুল। একমাত্র শুদ্ধ রূপ হচ্ছে চাকরি, একমাত্র শুদ্ধ রূপ কি? চাকরি। ওকে, তাহলে আমরা এই যে 1 থেকে 11 পর্যন্ত আসলে অতৎসম শব্দের নিয়ম আমরা পড়েছি। এখন যেগুলো পড়বো এগুলো হচ্ছে আমরা তৎসম শব্দের নিয়ম পড়বো। বলছে বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের বানান যথাযথ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সংস্কৃত থেকে যে শব্দটা একদম সরাসরি বাংলা ভাষায় চলে আসছে সেগুলো সেভাবেই থাকবে। তাহলে যে কৃষাণ, গভীর, শস্য যেভাবে ছিল সেভাবে থাকবে। এই নিয়মটা আমরা আসলে বুঝি নাই। গান্ধীজি বললেন যে ঘুষ খাওয়া অন্যায়, আর বাঙালি বুঝলো বা আমরা বুঝলাম ঘুষ খাওয়া অন্যায়। কি বুঝলাম? ঘুষ খাওয়া অন্যায়। কুমিল্লাতে এক সহকারী অধ্যাপক প্রাইভেট পড়ান, বাংলা সহকারী অধ্যাপক। তিনি একটা লিফলেট বা পোস্টার সাজিয়েছেন, তিনি লিখেছেন সহকারী অধ্যাপক। তার ভিজিটিং কার্ডে, তার হচ্ছে এরকম দেয়ালি করে এখানে তিনি কি লিখেছেন? সহকারী বানান লিখেছেন। আমার বাংলা বিভাগের একজন সিনিয়র স্যার, তিনি বোর্ডে একটা কাজে গিয়েছেন, প্রশ্ন একটা কাজে, অন্যান্য একটা কলেজের শিক্ষক শিক্ষকের সাথে কাজ করছেন। তো সেই শিক্ষক বলছে যে পরীক্ষা বানান নাকি রস্বীকার হয়ে গেছে, এরকম নাকি হয়ে গেছে, পরীক্ষা বানান এখন নাকি এইটা নাকি ভুল। তখন ওই স্যার সাথে সাথে আমাকে ফোন করে স্যার তর্ক করতেছে, না পরীক্ষা বানান দীর্ঘকারী আছে। তখন বাংলা একাডেমি বলে ওই স্যার আমাকে ফোন করে বললো, আমার ফোন করে বলছে স্যার আমাকে মেহেদি বলে ডাকে, মেহেদি ঠিক এই টোনে, মেহেদি পরীক্ষা বানানে কি রস্বীকার হয়ে গেছে, মানে স্যার এমনিতে কোনো কিছু ব্যাকরণ ট্যাকরণ কোনো কিছু আটকে গেলে আমাকে মানে ফোন টোন করেন আর কি, এরকম, বা অন্যান্য কলিগ যারা আছে তারাও করেন, বা প্রিন্সিপাল দপ্তর থেকে তো প্রতিনিয়ত কল করেন ওই যে বিভিন্ন ব্যানার ট্যানার সেই এগুলোর বানান টানা ঠিক করে দেওয়ার জন্য। তো হুট করে ফোন আসছে, আমি বললাম স্যার পরীক্ষা বানানে তো দীর্ঘ ইকার। পরে বলছে ওই স্যার তো আমার সাথে তর্ক করতেছে যে এই পরীক্ষা বানান ঠিক করে লেখেন, পরীক্ষা বানান রস্বীকার হবে। বাংলা একাডেমি নাকি দীর্ঘ ইকার চেঞ্জ করে রস্বীকার দিয়েছে। আমি বললাম যে ওনাকে বলেন যে দীর্ঘ ইকার চেঞ্জ করে রস্বীকার হয়েছে, এটা ট্রু, দীর্ঘকার চেঞ্জ হয়ে রস্বকার হয়েছে, এটাও ট্রু। এখন কোনটা হয়েছে? সবগুলা হয় নাই। অভিধানে যে বানানগুলো রস্বইকার এবং দীর্ঘইকার দুইটাই শুদ্ধ ছিল। শ্রেণী বানান এভাবে ছিল, শ্রেণী বানান এভাবে ছিল, যুবতী বানান এভাবেও ছিল, যুবতী বানান এভাবেও ছিল, ধমনী বানান এভাবেও ছিল, ধমনী বানান এইভাবেও ছিল। ঠিক আছে? তারপরে হচ্ছে উষা বানান এভাবেও ছিল, উষা বানান এভাবেও ছিল। ঠিক আছে? এভাবেও ছিল। তখন বাংলা একাডেমি কারো মন চাইলো সে শ্রেণী বানান দীর্ঘকার দিয়ে লিখছে, কারো মন চাইলো রস্বীকার দিয়ে লিখছে, যুবতী বানান কেউ দীর্ঘকার লিখছে, কেউ রস্বীকার দিয়ে লিখছে। এখন অভিধানে তো দুইটাই আছে। বাংলা একাডেমি তখন বলে দিল যে না, যেসব তৎসম শব্দে বানানে এই রস্বই দীর্ঘ এবং রস্বদীর্ঘ দুইটাই ঠিক ছিল, সেখান থেকে তুমি দীর্ঘকারে হটাও, দীর্ঘকারকে হটায় দাও। তার মানে এখন থেকে এই শ্রেণী বানানে শুধু এটা লিখলে হবে না, শুধু এই রস্বইকার দিতে হবে। এই যুবতী বানানে এটা লিখলে হবে না, যুবতী বানান শুধু রস্বই দিতে হবে। তাহলে এই ধমনী বানান এটা লিখলে হবে না, শুধু রস্বই দিতে হবে। উষা বানানে দীর্ঘকার লিখলে হবে না, শুধু এটা লিখতে হবে। রূপালী বানান এখন থেকে শুধু রস্বই দিতে হবে। ঠিক আছে? শুধু রস্বই দিতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? অর্থাৎ যেসব তৎসম শব্দের বানানে রস্বই দীর্ঘই রস্বদীর্ঘ দুইটাই ছিল ঠিক, অভিধানে কমা দিয়ে দেওয়া ছিল দুইটাই, সেইখান থেকে শুধু দীর্ঘই এবং দীর্ঘকে হটায় দিছে। এইটা আমরা বুঝি না। এক বাংলার শিক্ষকরা আমরা এটা বানাইছি কি, যে বাংলা একাডেমি সব রস্বীকার বানাই লাইছে, বাংলা একাডেমি সব রস্বকার বানাই লাইছে।
ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে আমার এই যে সহকারী তো ব্যাপারটা অভিধানে কি এরকম ছিল যে সহকারী যদি এরকম থাকতো তাহলে আমার এইটা বাদ পড়তো, কারণ সহকারী বানানে একটাই ছিল, এটা ছিল এইটা ছিল, তাহলে এইটা হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার পরীক্ষা বানান কি এরকম ছিল যে আমার পরীক্ষা, আবার হচ্ছে কি পরীক্ষা এরকম ছিল, এরকম তো ছিল। যদি এরকম থাকতো তাহলে আমার এটা বাদ পড়তো আর এটা ঠিক হতো। আমার পরীক্ষা বানান তো একটাই ছিল, পরীক্ষা তৎসম রূপ, সুতরাং সেখানে দীর্ঘিকার হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে ওই যে গান্ধীজি বলেছেন ঘুষ খাওয়া অন্যায়, আমরা বুঝলাম যে ঘুষ খাওয়া অন্যায়। বাংলা একাডেমি বললো যে যে জায়গায় রস্বই দীর্ঘ দুইটাই ঠিক সেখান থেকে মানে দীর্ঘই বাদ, আর আমরা বুঝলাম যে সব রস্বইকার কি হয়ে গেছে, দীর্ঘিকার হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝছেন নাকি? আপনারা কোনো কমেন্ট করেন না কেন? আপনাদের কমেন্ট করলে কি হাতে ব্যথা লাগে? মানে এই বিষয়ে কমেন্ট করবেন আর কি, আমি যে বিষয়ে পড়াচ্ছি বলবেন যে হ্যাঁ বুঝছি, বা যা যা বুঝতেছেন তা লিখবেন। বলা হলো যে পদের শেষে বিসর্গ হবে না, এই নিয়মটা কিন্তু তৎসমতে দিলে হবে না, তৎসমতে দিলে এটা হবে না, কারণ অতৎসম শব্দে বিসর্গর ব্যবহার নেই। কোনো একটা শব্দের মধ্যে বিসর্গ আছে মানে 100% শিওর সেই শব্দটা একটা তৎসম শব্দ। এখন বলা হলো যে শব্দের শেষে বিসর্গ দেয়া যাবে না। বিসর্গ কেন দেয়া যাবে না জানেন? কারণ বিসর্গ সমান হচ্ছে, বিসর্গের উচ্চারণ বিসর্গ সমান হচ্ছে হস। তাহলে আমি যখন মূলত বানানের মধ্যে বিসর্গ দিচ্ছি তার উচ্চারণ হচ্ছে মূলত, কার্যত, যখন আমি বিসর্গ যখন দিচ্ছি প্রধানত এরকম হচ্ছে, উচ্চারণ চেঞ্জ হয়ে যাচ্ছে এবং অপ্রয়োজনীয়। এই জন্য বাংলা একাডেমি নিয়ম করে বলছে যে না ভাই, আপনার বিসর্গের উচ্চারণ তো হয়ের মতো, হসের মতো, তাহলে আপনি শুধু শুধু এখানে বিসর্গ কেন দিচ্ছেন? দেয়ার দরকার নাই। ব্যাপারটা কি বুঝছি? আচ্ছা, কামরুন নাহার যে গরু বানান এভাবে কেন লিখে? ভাই রে, গরু বানান আগে এভাবেই ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সবাই গরু বানান এভাবেই লিখতেন। মাঝখানে বাংলা একাডেমি পণ্ডিত করে বা অন্যান্যরা পণ্ডিত করে এই গরু বানানটা কি করছে, এই গরু বানানটা চেঞ্জ করে, মানে গরু আগে একটু মোটা সোটা ছিল, গরুর এবার একদম চিকন বানায় লেছে। বাংলা একাডেমি আবার বললো যে না, এই মোটা করে একটু ভালো ছিল, বাংলা একাডেমি আবারও সেই মোটা গরুকে ফিরে আনছে। ঠিক আছে? কাহিনী এবং কাহিনী, ভাই কাহিনী একটা হিন্দি শব্দ, আমারি আধুরি কাহানি, গান আছে না? তাহলে ওই যে আমারি আধুরি কাহানি, কাহানি মানে হচ্ছে কাহানি থেকে কাহিনী। তাহলে কাহিনী যদি হিন্দি শব্দ হয়, বিদেশি শব্দ হয়, তাহলে এখানে কি হবে? অবশ্যই রস্বইকার হবে। দীর্ঘ দিলে কি হবে? ভুল হবে, 100% ভুল হবে। ব্যাপারটা কি বুঝছি? ওকে। কখনো কখনো মাঝখানের বিসর্গ বর্জিত হতে পারে। রেফের পরে ব্যঞ্জন মানে দিতে হবে না, এইটা নিয়ে তো পুরা মারামারি অবস্থা। বাজারের প্রচলিত যে বইগুলো আছে আমি এখন আপনাদেরকে দেখাতে পারবো, বাজারের প্রচলিত বইগুলোরা ভাইয়ারা যেসব বই লিখেছেন, কোনো ভাইয়া পড়াশোনা করেছেন অ্যাকাউন্টিংয়ে, কোনো ভাইয়া পড়াশোনা করেছেন রাষ্ট্রবিজ্ঞানে, কোনো ভাইয়া পড়াশোনা করেছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে বিবিএতে, কোনো ভাইয়া পড়েছেন হচ্ছে মার্কেটিংয়ে, নাম ধরে বলতে পারবো যে অভিযাত্রী বইয়ে যিনি লিখেছেন তিনি হচ্ছে মার্কেটিংয়ে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপরে ধ্রুব নামে অন্বেষণ নামে একটা বই আছে, উনি পড়াশোনা করেছেন হচ্ছে অ্যাকাউন্টিংয়ে। ওমর ফারুক নামে একটা ছেলে আছে, সে পড়েছে রাষ্ট্রবিজ্ঞানে। তারপরে হচ্ছে কিংবদন্তি নামে একটা বই আছে, ওই বইটার মধ্যে ওইটা লেখকের নাম জানি কি, হাসনাত আবদুল্লাহ না বা কি জানি, আবুল হাসনাত বা কি জানি নাম, তিনি পড়াশোনা করেছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে যতটুকু শুনেছি। তো এইরকম বাংলা ব্যাকরণ বই যারা লিখেছে এরা ম্যাক্সিমামই কেউ বাংলার ব্যাকগ্রাউন্ডের না, বিভিন্ন বই থেকে কপি পেস্ট, আর কিচ্ছু না। বাংলা একাডেমি বিভিন্ন জায়গা থেকে জাস্ট কপি পেস্ট।
ওই বই থেকে যদি ওনাকে আমি পরীক্ষা নিই, উনি জীবনে আমার মনে হয় না পাশ করবে, যেটা আমি প্রশ্ন করি। তো তারা চেষ্টা করলো ওই বইগুলোর মধ্যে, কারণ আমি যেহেতু বাজারে ছাড়ার জন্য বই লিখছি, তাহলে কোন বইয়ের মধ্যে কি আছে, কোন বইয়ের মধ্যে ভুলগুলো আছে, এগুলো আমাকে ঠিক করতে হবে, ঠিক করে দিতে হবে। এই জন্য কিন্তু আমাকে বাজারের প্রচলিত যত বই আছে সমস্ত বই আমাকে পড়তে হয়েছে। শুধু এই যে বইটা আছে, বইটার নাম হলো অগ্রদূত বাংলা। অগ্রদূত বাংলা বইটা, এইটা হচ্ছে বাংলার একজন স্যার, 33 BCS এর বাংলার মিলন স্যার, তিনি লিখেছেন। তো ওই বইটার মধ্যে আবার সাহিত্য এবং ব্যাকরণ অংশ একসাথে। ব্যাকরণ অংশটা একদম যাতা, একেবারেই ভালো না, আর হচ্ছে সাহিত্য অংশটা ভালো আছে। তো সাহিত্য অংশটা ভালো আছে ওই অগ্রদূত বইয়ের। তো আমি সাহিত্যের বই যেটা লিখেছি, আমার টার্গেট হচ্ছে বাজারে প্রচলিত এখন সবচেয়ে ভালো বই হচ্ছে অগ্রদূত। আমার টার্গেট হচ্ছে অগ্রদূতকে কীভাবে বিট করা যায়, অগ্রদূতের চাইতে কীভাবে ভালো লেখা যায়। অগ্রদূতের অনেক অনেক বাংলা যে মানে সাহিত্য যেগুলো আছে, তিনি শুধু ওই গুগল থেকে কপি করে না বই করে ফেলছেন। অনেক কিছু গুগল থেকে কপি করা, তারপরে হায়াতমা কি বলে সৌমিত্র শেখর থেকে কপি করা ছিল, এই জন্য সৌমিত্র শেখর মামলাও করেছিল। তারপরে এটা মাঝখানে অফও ছিল, তারপরে আবার সংশোধন করেছে, ঝামেলা ছিল, মাঝখানে বইটা ছিল না, অনেক কিছু ছিল না। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আসলে খুব মৌলিক একটা বই দিতে পারি বাংলা সাহিত্যের জন্য, এবং সেটা যেন অবশ্যই যেন অগ্রদূত, মানে অগ্রদূত তো খুব যে ভালো হয়ে যাবে সেটা আমি না বলছি না, খারাপ যেন না হয়, কিছুটা যেন ভালো হয়। তো এই জায়গাটা আপনারা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। বলছি রেফের পরে ব্যঞ্জন বনে দ্বিত্ব হবে না, বা আগে জিনিসটা দ্বিত্ব বুঝতে হবে। দ্বিত্ব মানে দুই। ব্যাকরণে দ্বিত্ব মানে একই বর্ণ দুইবার হওয়া। দ্বিত্ব মানে একই বর্ণ দুইবারকে দ্বিত্ব বলে। একই বর্ণে দুইবার ব্যবহৃত হলে তাকে বলা হয়, দুইবার পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে দ্বিত্ব বলে। একই বর্ণ দুইবার ব্যবহৃত হলে, একই বর্ণ ব্যবহৃত হলে। তাহলে আমি লিখলাম হচ্ছে, আমি যদি কম্য এভাবে লিখি, তাহলে এই যে ব্যঞ্জন বর্ণের মানে রেফের পরে ব্যঞ্জন, রেফ মানে হচ্ছে যে বর্ণের উপর রেফ থাকে তার আগে কিন্তু রহস হিসাব করতে হয়। রহস মানে হচ্ছে রেফ। আমার বইয়ের নাম বাংলাবিদ ব্যাকরণ বই। বাংলাবিদ ব্যাকরণ বই, এটা এখন স্টক আউট আছে, মানে শেষ হয়ে গেছে। এটা দ্বিতীয় ভার্সন খুব দ্রুত আসবে। হ্যাঁ, আমার বইয়ের নাম হচ্ছে বাংলাবিদ ব্যাকরণ, বাংলাবিদ ব্যাকরণ। হ্যাঁ, তো এরকম লিখতে পারবো না। জর্দা, দেখেন জর্দার মধ্যে এভাবে লেখা আছে, তাহলে কি এই যে রেফের পরে ব্যঞ্জনের দ্বিত্ব মানে হচ্ছে একটা ব্যঞ্জন দুইবার, তাহলে এই যে দ দুইবার আছে, মম দুইবার আছে। কার্য, কার্য, তাহলে এই যে কার্য রেফের পরে এই যে জ এবং জ দুইবার আছে, জ ফলা যে কথা, জ একই কথা। কার্যালয়, তাহলে এই যে কার্যালয় যে বানার যে ভুল হচ্ছে, এই যে রেফের পরে জ জ দুইবার আছে, এরকম দুইবার দেওয়া যাবে না। সূর্য বানান যে ভুল হচ্ছে, সূর্য বানান যে ভুল হচ্ছে, তাহলে এই যে রেফের পরে কি আছে, এই যে জ জ দুইবার আছে, তার মানে একটা কি করতে হবে, মুছে ফেলতে হবে। এইটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব। কিন্তু ওনারা বুঝলেন ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব মানে দুইটা ব্যঞ্জন, যে কোনো দুইটা ব্যঞ্জন না ভাই, যে কোনো দুইটা ব্যঞ্জনকে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব বলে না। ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব মানে হচ্ছে একটা ব্যঞ্জন দুইবার। এবং এইটাতে ওদের বইয়ে, আমি যাদের যাদের বইয়ের কথা বলছি, এদের প্রত্যেকের বইয়ের মধ্যে এইটারে ব্যতিক্রম দিছে, এই নিয়মের প্রচুর ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হিসেবে তারা উদাহরণ দিছে মর্ত, উদাহরণ দিছে তারা হর্ম, হর্ম মানে অট্টালিকা আর কি, মর্ত, হর্ম, এরকম অনেকগুলো উদাহরণ দিছে। দেখেন তো, এই যে রেফ, রেফের পরে বসছে ত, রেফের পরে বসছে হচ্ছে জ, একটা হচ্ছে ত আর একটা হচ্ছে জ। তাহলে তো এখানে ভাই ব্যঞ্জন রেফের পরে ব্যঞ্জনের দ্বিত্ব তো হয় নাই, কারণ এটা তো ভাই আমার ত, এটা তো জ। যে আমার তই তো দুইবার হইতো, তাহলে আমি বলতাম হচ্ছে দ্বিত্ব। আমার জ যদি দুইবার হইতো তাহলে আমি বলতে পারতাম দ্বিত্ব। এই যে হর্ম, আমার রেফের পরে কি আছে ম, রেফের পরে কি আছে জ, দ্বিত্ব কি হয়েছে, হয় নাই। তাহলে আমার মর্ত বানানে অবশ্যই জ ফলা হবে, আমার হর্ম বানানে অবশ্যই কি হবে, জ ফলা হবে। এই যে অর্ঘ, আমি এটা লিখে দিয়েছি, সতর্কতা বিভিন্ন বইয়ের মধ্যে লেখা আছে, দেখেন এই দেখেন অর্ঘ, তারপরে যে দেখেন হর্ম, এই যে দেখেন মর্ত, তারপর দেখেন সামর্থ্য, দৈর্ঘ্য, নৈবৃত্তিক, বর্জ্য, বৈবর্ণ, চর্বচুষ্য, সবগুলোতে জ ফলা হচ্ছে। আবার অনেকে বলতেছে যে রেফের পরে জ ফলা হয় না। ভাই রেফের বলে জ ফলা হবে না কেন, কি কি সমস্যা? ওই যে দেখেন না, এই যে রেফের পরে যে জফলা হইতেছে না, এই যে জফলা হইতেছে না ভাই, এখানে জ আছে দিকে জফলা হয় নাই, রেফের বলে দ্বিত্ব হয় নাই।
জ জ দুইবার দিলে তো জ জ দুইবার হয়ে যাচ্ছে, এই জন্য। তা রেফের পরে জ ফলা হয় না, এইসব আবল তাবল কথা পড়ানোও যাবে না, বইও লেখা যাবে না। আপনারা ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? এইটা কি বুঝতে পেরেছেন যে রেফের পরে ব্যঞ্জন পরে দিতে হবে না, এই ব্যাপারটা? নিবন্ধন লিখিত বইটা হয়তো হবে বাংলা, আপনার বাংলাবিদ বইটি চট্টগ্রাম পাওয়া যাবে, আপাতত কোথাও পাওয়া যাচ্ছে না। আপাতত বইটা আমার কাছে 5-6 কপি আছে, আর কারো কাছে কোনো কপি নাই, সবার কাছে এটা শেষ হয়ে গেছে। এটা 2000 কপি বের হয়েছিল, শেষ হয়ে গিয়েছে। এখন একসাথে হয়তো আরও অনেক 10, 12, 13 বা 15, 20 বা 50,000 কপি বের হবে একসাথে, পুরো বাংলাদেশে পাওয়া যাবে। তারপরে আমরা আগাই। ত বর্গের সঙ্গে যুক্ত বর্ণ বসবে, দন্ত ন বসবে, দন্ত স বসবে, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছিলাম। ট বর্গের সাথে এটা আমরা পড়ে ফেলেছি। তারপর হচ্ছে প্রাণীর, এটাও আমরা পড়ে ফেলেছি। সাধারণভাবে তৎসম শব্দ, এটাও আমরা পড়ে ফেলেছি। তারপর হচ্ছে রিকার, রকার, সকারের পর নকার যদি থাকে, খ্যাচ করে তার কাটবমতা কোন বাপ্তা রাখে, এটাও আমরা পড়ে ফেলেছি। অর্থাৎ রি, র এবং এরপর হচ্ছে মূর্ধন্য স বসে, খ্যাচ করে কাটা পর হচ্ছে মূর্ধন্য স। এই ছড়াটা নেওয়া হয়েছে হায়াত মাহমুদের একটা বই আছে, বাংলা লেখার নিয়ম কানুন, বইটার নাম বাংলা লেখার নিয়ম কানুন। তো ওই বাংলা লেখার নিয়ম কানুনের মধ্যে এই ছড়াটা ছিল, রিকার, রকার, সকারের পর নকার যদি থাকে, খ্যাচ করে তার কাটবো মাথা কোন বাপ্তা রাখে। খুব মজা করে ওই বইটা লিখেছেন, হ্যাঁ, চাইলে আপনারা ওই বইটা পড়তে পারেন, ওই বইয়ের মধ্যে ব্যাপারটা ছিল। উত্তর পর এটা আমরা পড়ে ফেলেছি অলরেডি নত্যবিধানে। তারপরে হচ্ছে এই তো 12 থেকে 20 পর্যন্ত আপনারা এটা হিসেবে লিখতে পারবেন, তৎসম শব্দ বানানের নিয়ম হিসেবে লিখতে পারবেন। অতৎসম শব্দ বানানে মূর্ধন্য ন হবে না, এটা আমরা জানি। অঘ্রাণ, কান, কোরআন, গবর্ণ, ঝর্ণা এগুলো আমরা পড়ে ফেলেছিলাম। বিদেশি শব্দে মূর্ধন্য হবে না, এটাও আমরা জানি। স্টল, মাস্টার, পোস্ট, পোস্টার, স্টিল, আপোষ, স্টেশন, দেখেন। তারপরে হচ্ছে ব্যতিক্রম ওষুধ 3টা, যে বিদেশি শব্দ হওয়ার পরে মূর্ধন্য হয়েছে, এটা বাংলা একাডেমি ঘাওরামি করে করছে, এটা একদম ইলজিক্যাল, দন্ত সহর কথা ছিল। খ্রিস্ট, খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব। ওকে, তারপর হচ্ছে আমার এস ধ্বনির জন্য দন্ত স, আর যদি এস ধ্বনি ছাড়া যদি এস ইস, এস আই ওয়ে, ডবল এস ওয়ান, টি আই ওয়ান এগুলো থাকে, তাহলে বসবে, খুব সহজ জিনিস। তারপর হচ্ছে বাংলা বর্ণ বলার শুরুতেই বর্ণ বিশ্লেষণ করা যায় না, কিন্তু পরে যদি না হয় তাহলে বর্ণ বিশ্লেষণ করতে হবে। ইসরাফিল বলছে একরকম নিয়ম, এরকম হওয়ার কথা, কিন্তু আবার অভিধানে দেখবেন ইসরাফিল এভাবে লিখে রাখছে, মানে তারা নিয়ম বানা, তারাই আবার এই নিয়মটাকে ভঙ্গ করে আর কি। অতটা ইম্পর্টেন্ট না। সমাজবদ্ধ পথ একসাথে লিখতে হবে, সমাজবদ্ধ পথ একসাথে লিখতে হবে, এই কথাটার মধ্যে ফাঁকি আছে। কিন্তু সমাজবদ্ধ পথ একসাথে লিখতে হবে, কিন্তু ওই সমাজটা যদি অলোক তৎপুরুষ হয়, কিংবা অলোক বহুব্রী হয়, বা অলোক দ্বন্দ্ব হয়, তাহলে কিন্তু আলাদা লেখা যাবে। আলাদা লেখলে তাকে বলা অসংলগ্ন সমাস। কি সমাস? অসংলগ্ন সমাস। আমি কিন্তু এটা লিখতে পারবো, দেখেন, সমাস দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে একটা শব্দ হিসেবে লেখা যায়, আবার আলাদা আলাদা করে লেখা যায়। আমি যদি এরকম লিখি, ধরেন আমি বললাম স্বপ্ন সারথী, তার মানে কি স্বপ্নের সারথী, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এটা আমি আলাদা করে লিখলো ব্যাকরণগতভাবে ভুল হবে না। কেন ভুল হবে না? কারণ সমাসটা আলাদা, এটাকে অসংলগ্ন সমাস বলা হয়, আলাদা লেখা যায়। তো আমরা হচ্ছে এই যে মাঝখানে হাইফেন দিয়েও লেখা যায়, আবার এই যে দেখেন স্বপ্ন সারথী মাঝখানে হাইফেন দিয়ে লিখতে পারবেন, গায়ে হলুদ মাঝখানে হাইফেন দিয়ে লিখতে পারবেন, আবার আলাদা করে লিখতে পারবেন। এই যে চোখের বালি, ঘোড়ার ডিম, মাটির মানুষ, মানে এই যে অলোক তৎপুরুষ এবং অলোক বহুব্রী আপনি কি করতে পারবেন? আলাদা লিখতে পারবেন, এবং আলাদা লেখায় নিয়ম। হ্যাঁ, বিশেষণ পদ এটা অত ইম্পর্টেন্ট না। নিশ্চয়াত্মক শব্দ হচ্ছে রস্যই, মানে যে আজই আসবো, আমি বললাম আজই আসবো, এরকম লেখা যাবে না। নিশ্চয়াত্মক যদি থাকে তাহলে এটা আলাদা লিখতে হবে, যে রস্যইটা আলাদা লিখতে হবে, রস্যইটা আলাদা লিখতে হবে, আলাদা লিখতে হবে। এই হলো মোটামুটি আমাদের আজকের ক্লাস। খুব দীর্ঘ ক্লাস হয়ে গেল, 11-13 মিনিট। বানান নিয়ে আরেকটা ক্লাস নেব আগামীকাল, বানান নিয়ে আরেকটা ক্লাস নেব। তারপর মানে প্রতিদিন ক্লাস থাকবে আর কি, একটা না। 10টা ক্লাস বলেছে, আসলে 10টা ক্লাস মনে হয় হবে না, আরও বেশি মনে ক্লাস হবে। এভরিডে ক্লাস নিব, অসুবিধা নেই। ক্লাস নেওয়া মানে যারা হচ্ছে ধরেন আছেন কলেজের আছে, তাদের তো ভাইবাটার পরে এটা আমি কন্টিনিউ করব। আর স্কুলের যেগুলো আছে, স্কুলের এই ব্যাপারগুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা 5 তারিখের আগে আমরা স্কুলের যতটুকু সম্ভব শেষ করার চেষ্টা করব। আজকের কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? স্যার নজরুল এবং জীবনতা পড়াবেন কবে? হ্যাঁ, পড়াবো।
বানানটা কালকে শেষ করি। দেখেন আপনারা যদি আমাকে এভাবে প্রেশার ক্রিয়েট করেন তাহলে এটা কিন্তু খুব খারাপ হয়, কারণ আপনাদের প্রেশারের কারণে আমি সাহিত্য বাদ দিয়ে ব্যাকরণ পড়া শুরু করেছি। আমি ওখানে কমেন্টে প্রশ্ন বসলাম, আচ্ছা কেন ব্যাকরণ পড়াবো? আপনারা বললেন যে স্যার ব্যাকরণ ব্যাপারটা কঠিন, এটা আগে থেকে মুখস্থ করতে হবে, করতে হবে, সে করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে দিই। এখন আবার আমি ব্যাকরণ পড়ার জন্য শুরু করেছি, তখন আবার আপনারা নিজেরাই বলতেছেন সাহিত্য বা এটা কবে পড়াবেন। তা একটা মানুষ তো আসলে একসাথে দুইটা জিনিস পড়াতে পারে না। ব্যাপারটা এরকম না যে আমি গ্যাপ দিচ্ছি, আমি এভরিডে ক্লাস নিচ্ছি। কি কি উপায়ে শব্দ গঠিত হয়? শব্দ গঠনের প্রক্রিয়া মাত্র 4টা। নাম্বার 1 উপসর্গ, নাম্বার 2 প্রত্যয়, নাম্বার 3 সমাস, নাম্বার 4 শব্দ দ্বৈত বা দ্বিরুক্ত শব্দ বা শব্দদ্বিত্ব, নানা নাম আছে। এই 4 প্রকার শব্দ গঠন হয়, সন্ধি শব্দ গঠন করে না। সন্ধি কোনো একটা গঠিত শব্দ কি করে? ছোট করে। কিভাবে ছোট করে? ধরেন আমি বললাম বিদ্যা শিক্ষার আলয়। এই তুই কি বিদ্যা শিক্ষার আলয়ে গিয়েছিলি? সমাজে কথাটা ছিল যে আলয় মানে স্থান। তুই কি বিদ্যা শিক্ষার আলয়ে গিয়েছিলি? তাহলে এই কথা বলতে আমাদের সমস্যা হয়, এই জন্য এটাকে আমরা ছোট, এটা আমি ব্যাস বাক্য লিখেছি। কি লিখেছি? ব্যাস বাক্যকে লিখেছি, ব্যাস বাক্য লিখেছি। শোনেন, আপনারা যদি গ্রামারের বেসিক যদি বুঝতে চান, সত্যিকারের গ্রামার যদি বুঝতে চান, তাহলে আমার একটা পরামর্শ থাকবে আপনাদের। আপনারা আমার ওই যে গ্রামারের একটা কোর্স চলে, আপনারা ওই কোর্সটা যদি করেন, খুব কম টাকায় মনে হয়, এখন মনে হয় সাহিত্য এবং ব্যাকরণ এই দুইটা মনে হয় কত 250 টাকা না কত এই টাকা, মানে 85টার মতো ক্লাস, 85টার মতো পিডিএফ, সেটা মনে কত 280 টাকা না 300 টাকা জানি কত। এটা 1000 টাকা ছিল, এটা কমায় এখন অনেক কমানো হয়েছে। তো ওখানে করলে আমি ওখানে ধরে ধরে মূল বেসিকগুলো বুঝিয়েছি। দেখেন, বিদ্যা শিক্ষার আলয়, এইটা ছিল ব্যাস বাক্য, এটা হচ্ছে ব্যাস বাক্য, এটা সমাজে প্রচলিত ছিল। মানুষ কিন্তু সবসময় সহজ জিনিস নেয়। তাহলে এই বিদ্যা শিক্ষার আলয় এত কথা বলার সময় মানুষ নাই, তখন মানুষ এটা কি করেছে? এই শিক্ষার কথাটা বাদ দিছে, বাদ দিয়ে এটাকে বানাইছে মানুষ বিদ্যা আলয়। কি বানাইছে? বিদ্যা আলয়। চল বিদ্যা আলয়ে যায়। কি বলছে? চল বিদ্যা আলয়। তাহলে বিদ্যা আলয় হচ্ছে আপনার, বিদ্যা আলয়টাকে আমরা বলছি সমস্ত পথ। এখন বিদ্যা শিক্ষার আলয় থেকে ছোট হয়েছে বিদ্যা আলয়। চল বিদ্যা আলয়ে যায়, চল বিদ্যা আলয়ে যায়। তুই কি আজকে বিদ্যা আলয়ে গিয়েছিলি? এখন একটা প্রবলেম হয়ে গেল আবারও। কি প্রবলেম হয়ে গেল? এই বিদ্যা শিক্ষার আলয় এখান থেকে আমি ছোট করছি, বিদ্যা আলয় একটা ওয়ার্ডে নিয়ে আসছি, কিন্তু সমাধান এখনো পুরোপুরি সমাধান হয় না, এখনো একটা ঝামেলা রয়ে গেছে। কি ঝামেলা রয়ে গেছে? হচ্ছে বিদ্যা আলয়, যখন বিদ্যার শেষে যে আ আছে, অর্থাৎ পূর্বপদের শেষে আ আছে, আর পরপদের শুরুতে আবার কি আছে? আ আছে। তাহলে পাশাপাশি দুইটা আ থাকার কারণে দুইটা আ উচ্চারণ করতে আমাদের প্রবলেম হচ্ছে। তখন বললো তাহলে একটা কাজ করি আমরা, যে পাশাপাশি দুইটা আ যে আছে, এই দুইটা আ থেকে আ সমান হচ্ছে আ প্লাস আ সমান হচ্ছে আ। তাহলে এক কাজ করেন, এই দুইটা আ থেকে একটা বাদ দেন। তখন তারা বললো যে দুইটা আ থেকে একটা বাদ দিই। আচ্ছা, এটা বাদ দিই। তাহলে বাদ দিলে কি থাকে? বিদ্যালয়। এখন আমি বললাম, এই তুই কি বিদ্যালয়ে গিয়েছিলি? একেবারে খুব ইজি হয়ে গেছে, খুব মজার হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে, মাধুর্য সৃষ্টি হয়েছে, উচ্চারণ করতে সহজ হচ্ছে। তাহলে আমার সন্ধির কাজ হচ্ছে উচ্চারণের সহজ প্রবণতা, ধ্বনিগত মাধুর্য সৃষ্টি, এইটাই হচ্ছে সন্ধির কাজ। সন্ধি শব্দ গঠন করে না, কোনো একটা গঠিত শব্দকে, কোনো একটা গঠিত শব্দ মানে শব্দটা হয় সমাস দ্বারা গঠিত হয়েছে অথবা প্রত্যয় দ্বারা গঠিত হয়েছে, গঠিত হওয়ার পরে ওই শব্দটা কি করে? সন্ধি ছোট করে। সন্ধির কাজ হচ্ছে ছোট করা। তাহলে সে ছোট করে এটাকে মজার মতো বানাইছে বিদ্যালয়। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে কেউ যদি প্রশ্ন করে বিদ্যালয় শব্দটি কি দ্বারা গঠিত হয়েছে, 100% উত্তর হবে সমাস দ্বারা গঠিত হয়েছে। আপনাকে বললো যে ইত্যাদি শব্দটা কি দ্বারা গঠিত হয়েছে, আপনি বলেন ইতিযুক আদি ইত্যাদি, ইতিযুক আদি ইত্যাদি মুখস্থ করে আসছেন, ইতিযুক আদি ইত্যাদি। ভাইরে, এটা ছিল হচ্ছে ইতি হতে আদি, ইতি হতে আদি,
এইটা থেকে ইতি হতে আদি থেকে হয়েছিল ইতি আদি, পঞ্চমী তৎপুরুষ, ইতি আদি। তখন ইত্যাদি শব্দটা হয়েছে। ইত্যাদি বলতে কিন্তু ভালো লাগছে না, এটাকে আরও ছোট করা প্রয়োজন। তখন বলছে যে শব্দের শেষে যখন, মানে প্রথম শব্দ শেষে যখন ই থাকবে, তারপর যখন আ থাকবে, এই দুইটা মিলে কি হয়ে যায়, জফলা হয়ে যাবে। কি হয়ে যাবে, জফলা হয়ে যাবে। তখন এটা বলছে শব্দটা হবে ইত্যাদি। তাহলে ইত্যাদি একটা সমাসবদ্ধ শব্দ, এটা একটা আসলে সমাজ দ্বারা গঠিত শব্দ। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? ইংরেজি খুব ভালো ব্যাকরণ পড়ায় হচ্ছে মিনহাস। ওনার ক্লাস করে দেখবেন যে আমরা জব এক্সপেরিমেন্ট নামে আমাদের একটা প্ল্যাটফর্ম খুলেছি আমরা, স্মার্ট বোর্ড দিয়ে খুব ভালোভাবে। জব এক্সপেরিমেন্ট এখনই সার্চ করেন, গেলে আপনারা সেখানে দেখবেন জব এক্সপেরিমেন্ট। কালকে মিনহাস ভাইয়ের ক্লাস আছে, এক্সপেরিমেন্ট, জব এক্সপেরিমেন্ট। নামটা মনে একটু কঠিন হয়ে গেছে কিনা। জব এক্সপেরিমেন্ট লিখলে একটা হয়ে যাবে। আর আমি ফ্রি ক্লাস নিব হচ্ছে 8টা থেকে আগামী সোমবার এবং মঙ্গলবার 2টা ক্লাস নিব। একটা ক্লাস সন্ধির উপর নিব আর একটা ক্লাস বাক্যের উপর নিব, ঠিক আছে? এই জব এক্সপেরিমেন্ট থেকে, অথবা বাংলাবিদ থেকেও নিতে পারি। তো সেই জব এক্সপেরিমেন্টে আজকে একটা আজকে হচ্ছে রিয়াজে একটা ইর ক্লাস নিয়েছে 8টায় রাত, কি বলবো ওটাকে, গণিত ক্লাস নিয়েছে। আর কালকে নেওয়া হবে ইংরেজি ক্লাস, আর আমি নিব 2টা ক্লাস। 6 তারিখ যাদের ভাইবার আছে তাদেরকে তার মধ্যে কি মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেষ হবে? হ্যাঁ, চেষ্টা করতেছি শেষ হবে। কারণ আজকে হচ্ছে কয় তারিখ, 30 তারিখ না? তাহলে এটা কি মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। ও আচ্ছা, 31। তাহলে 31 তারিখ আছে, 1 তারিখ আছে, 2 তারিখ আছে, 3 তারিখ আছে, 4 তারিখ আছে। তাহলে অনেকগুলো ক্লাস, অনেকগুলো ক্লাসের মধ্যে অনেক কিছু মানে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। মোটামুটি গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো পড়াবো, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি। আর যদি কোনো প্রশ্ন না থাকে শেষ করে দিই ক্লাস কি শেষ করব? কোনো কমেন্ট নাই। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।